Assalamu alaikum everyone. Welcome to our today's lecture 7. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আমাদের ক্লাসিক ইন ট্রান্সলেশন কোড ENG 4224। আজকে আমরা ডিসকাস করব বুক 24, লাস্ট চ্যাপ্টার অফ ইলিয়াড, হোমার্স ইলিয়াড। আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রায়াম অ্যান্ড অ্যাকিলিস। নাম দেখে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের ফোকাস হচ্ছে এই দুটো ক্যারেক্টার। আমরা এই দুটো ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে। প্রায়াম, দ্য কিং অফ ট্রয়, অ্যাকিলিস, দ্য গ্রেটেস্ট গ্রিক ওয়ারিয়ার। অন্যরা জয়েন করতে করতে আমরা একটু হালকা রিপিট করি আমাদের গত ক্লাসের আলোচনায় বিষয়বস্তু কি ছিল। গত ক্লাসে আমাদের লেকচার সিক্স লেকচার সিক্সে আমাদের টপিক ছিল অ্যাকিলিসেস ডিস্ট্রাকটিভ ফিউরি। অ্যাকিলিসের যে ভয়ঙ্কর ধ্বংসাত্মক রাগ, এই রাগের কারণে, তার এই অ্যাঙ্গার ফিউরির কারণে সবাই সাফার করছে কিভাবে, আমরা সেটা দেখলাম। বুক 17 থেকে আমাদের শুরু হয়েছিল আলোচনা কিভাবে পেট্রোক্লাসের ডেড বডিকে কেন্দ্র করে গ্রিক আর ট্রোজানদের মধ্যে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে। বুক 18-এ অ্যাকিলিস অবশেষে যুদ্ধে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে। বুক 19-এ আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিস অ্যাগামেমননের সেই বিখ্যাত ঝগড়া, দ্য গ্রেট কোয়ারেল বিটুইন অ্যাকিলিস এন্ড অ্যাগামেমনন, ইট এন্ডস। বুক 20-তে আমরা অ্যাকিলিসকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে যেতে দেখি। অ্যাকিলিস যুদ্ধের ভয়ঙ্কর রূপটি আমাদের সামনে তুলে ধরে, প্রচন্ড রক্তক্ষয়, বীভৎস হত্যাযজ্ঞ। যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা বর্ণনা আমরা বুক 20-তে পাই। বুক 21-এ আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিস তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে থাকে, এমনকি রিভার গড স্ক্যামান্ডারের সাথে তার যুদ্ধ। এখানে আমরা গডস গডেসদের যুদ্ধ দেখতে পাই, যুদ্ধ সম্পর্কে তাদের অ্যাটিচিউড, মনোভাব আমরা দেখতে পাচ্ছি। In mortal world, people are dying because of war. On the other hand, gods and goddesses, they are treating war as games. তাদের কাছে যুদ্ধ খেলা ছাড়া কিছু নয়। গত ক্লাসে আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, বুক 22, 22 নম্বর চ্যাপ্টার, দ্য ডেথ অফ হেক্টর। হেক্টরের মৃত্যু নিয়ে আমাদের আলোচনা ছিল। আমাদের এই লাস্ট স্লাইড গত ক্লাসের, আমাদের রেড মার্ক করা অংশটা আমরা আবার রিপিট করি। ইন বুক 22, লাইন 214 to 366, এখানে আমরা দেখতে পাচ্ছি গডেস অ্যাথেনি ট্রিক্স হেক্টর ইনটু ফাইটিং। অ্যাথেনি ভুলিয়ে ভালিয়ে হেক্টরকে অ্যাকিলিসের মুখোমুখি হতে প্রেরণা দেয়। অ্যাকিলিস হেক্টরের মধ্যে সামনাসামনি যুদ্ধ হবে। এর মধ্যে হেক্টর অ্যাকিলিসকে রিকোয়েস্ট করে যেন যদি যুদ্ধে হেক্টর মারা যায় তবে হেক্টরের ডেড বডি যেন ফেরত দেওয়া হয়। অ্যাকিলিস সেটা প্রত্যাখ্যান করে। অ্যাকিলিস রিজেক্টস হেক্টর's suggestion that the loser's body should be returned. এরপর অ্যাকিলিস হেক্টরের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে হেক্টর পরাজিত হয় এবং
Achilles kills Hector. মৃত্যুবরণ করতে করতে হেক্টর অ্যাকিলিসের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে যাচ্ছে। হেক্টর প্রফেসিজ অ্যাকিলিসেস ডেথ। অ্যাকিলিস কোথায় অ্যাকিলিসের মৃত্যু হবে, কার হাতে মৃত্যু হবে, সব ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছে। এরপর তার পরের পয়েন্টে হাইলাইট করা আছে লাইন 367 to 404। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিস স্ট্রিপস দ্য ডেড হেক্টর। হেক্টরের গায়ে যে যুদ্ধের পোশাক, তার হেলমেট, আর্মার, শিল্ড, ওয়েপন সবকিছু অ্যাকিলিস খুলে নিচ্ছে। তারপর আশেপাশে যত গ্রিক সোলজার ছিল, যত গ্রিক সৈন্য ছিল, তারা সবাই এসে তাদের অস্ত্র দিয়ে একবার করে হেক্টরের ডেড বডিকে আঘাত করে। যদিও এটা নিষিদ্ধ, মৃতদেহকে অপবিত্র করা এটা নিষিদ্ধ, তারপরেও তারা সেই নিষিদ্ধ কাজটি করে সবাই একসাথে। They all desecrates, they all mutilates Hector's dead body. Achilles tells the Greeks to return to camp and drags Hector's body back by the ankles behind his chariot. Achilles হেক্টরের ডেড বডিটাকে টেনে গাড়ির পেছনে বেঁধে টেনে নিয়ে যায় কিং প্রায়াম, কুইন হেকাবি সবার চোখের সামনে দিয়ে। এর মধ্য দিয়ে আমাদের গত ক্লাস শেষ হয়। ডেথ অফ হেক্টর, আমাদের সামনে আমরা হেক্টরের মৃত্যু দেখতে পাই। এরপর আজকের ক্লাসে আমাদের যে ফোকাস, বুক 24, প্রায়াম অ্যান্ড অ্যাকিলিস। আজকের চ্যাপ্টারে কোনো হত্যাযজ্ঞ, রাহাজানি, রক্তপাত এসব আমরা পাবো না, বাট উই উইল ফাইন্ড অ্যানাদার পিকচার অফ ওয়ার। যুদ্ধের আরেকটা প্রতিচ্ছবি আমরা পাবো। যুদ্ধের কারণে আমরা কতখানি ক্ষতির সম্মুখীন হই, দ্য ডিপ গ্রিফ, ইন্টেন্স ট্র্যাজেডি দ্যাট উই সাফার, সেটা বর্ণনা আমরা আজকের লেকচারে আলোচনা করব। So let's start. The second slide of today's topic, book 24 outline. আমরা ডিটেইলসে যাওয়ার আগে হালকা দেখে নেই আমাদের লাস্ট চ্যাপ্টার বুক 24 এ কি কি ঘটে। লাইন 1 to 21, 1 নম্বর লাইন থেকে 21 নম্বর লাইন কি হচ্ছে? অ্যাকিলিস ক্যানট স্লিপ, অ্যাকিলিস ঘুমাতে পারছে না। কেন? ফর থিঙ্কিং অ্যাবাউট পেট্রোক্লাস। যখনই পেট্রোক্লাসের কথা মনে হচ্ছে তখনই অ্যাকিলিস ঘুম ভেঙে যাচ্ছে, অ্যাকিলিস ঘুমাতে পারছে না। যতবার অ্যাকিলিসের ঘুম ভেঙে যাচ্ছে ততবার করে সে হেক্টরের ডেড বডির উপর অত্যাচার করছে। কিভাবে অত্যাচার করছে? হি ড্র্যাগস হেক্টরস বডি রাউন্ড পেট্রোক্লাসেস টুম। পেট্রোক্লাসকে যেখানে সমাহিত করা হয়েছে, পেট্রোক্লাসের কবর, কবরের চারদিকে ওর ডেড বডি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার টেনে নিয়ে যাচ্ছে। অ্যাকিলিস ড্র্যাগস হেক্টরস বডি রাউন্ড পেট্রোক্লাসেস টুম। অ্যাকিলিস টেনে টেনে ওর ডেড বডিটা পেট্রোক্লাসের কবরের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ওর দুঃখ ভোলার চেষ্টা করছে। এত অত্যাচারে হেক্টরের মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, বাট অ্যাপোলো, আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাপোলো প্রোটেক্টস ইট ফ্রম ডিসফিগারমেন্ট। হেক্টরের মৃতদেহ যাতে নষ্ট না হয় এই জন্য অ্যাপোলো এটাকে রক্ষা করে। অ্যাপোলো ইন হেভেনলি পাওয়ার, হি প্রোটেক্টস ইট ফ্রম ডিসফিগারমেন্ট। এরপর উই ফাইন্ড 11 days of Hector's mistreatment. এইভাবে 11 দিন ধরে, টানা 11 দিন হেক্টরের মৃতদেহের উপর অত্যাচার চলতে থাকে, which began from the day of his death. এরপর লাইন 22,
to 142. এটা হচ্ছে 39তম দিন, 39th day of the story, আমাদের গল্পের 39তম দিন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? The other gods pity Hector, but Hera, Athene and Poseidon remains hostile. হেরা, অ্যাথেনি, পোসাইডন এরা তিনজন এরা এখনো ট্রোজানদের বিপক্ষে। এরা একমত হচ্ছে না, এরা রাজি হতে পারছে না, এরা চাচ্ছে না, হেরা, অ্যাথেনি, পোসাইডন এরা কেউই চাচ্ছে না যে হেক্টরের ডেড বডি ফেরত দেয়া হোক। কিন্তু বাকি সবাই হেক্টরের প্রতি খুবই সিম্প্যাথি ফিল করছে। স্পেশালি অ্যাপোলো প্লিডস হেক্টরস কেস। অ্যাপোলো খুব অনুনয় বিনয় করছে, সবাইকে রাজি করার চেষ্টা করছে। অ্যাপোলো রিকোয়েস্ট করছে যাতে হেক্টরের ডেড বডিটাকে ফেরত দেওয়ার জন্য অ্যাকিলিসকে নির্দেশ দেওয়া হয়। অবশেষে জিউস সম্মত হয়। জিউস তখন ইনস্ট্রাক্টস থেটিস টু টেল অ্যাকিলিস। জিউস থেটিসকে অ্যাকিলিসের কাছে পাঠালো নির্দেশ দিয়ে। কিসের নির্দেশ ছিল? হি মাস্ট রিটার্ন দ্য বডি। থেটিসকে দিয়ে অ্যাকিলিসের কাছে নির্দেশ পাঠালো জিউস যাতে হেক্টরের ডেড বডি ফেরত দেওয়া হয়। অ্যাকিলিস অ্যাগ্রিস, অ্যাকিলিস রাজি হয়। অ্যাকিলিস এমনিতে তাহলে মৃতদেহ ফেরত দিত না। নর্মালি অ্যাকিলিস উড নট রিটার্ন, কিন্তু জিউসের সরাসরি নির্দেশ যে হেক্টরের ডেড বডি ফেরত দিতে হবে। ওইদিকে থেটিসকে পাঠালো অ্যাকিলিসের কাছে নির্দেশ দিয়ে যে এক্ষুনি অ্যাকিলিসকে বলো যাতে হেক্টরের ডেড বডি প্রস্তুত রাখে, হেক্টরের ডেড বডি ফেরত দিতে হবে। এরপর লাইন 143 to 87, 143 থেকে 187, এখানে কি ঘটছে? জিউস টেলস দ্য মর্নিং প্রায়াম। জিউস তখন প্রায়ামের কাছে সংবাদ পাঠালো। কি সংবাদ পাঠালো? টু টেক গিফটস টু অ্যাকিলিস অ্যান্ড ransom হেক্টরস ডেড বডি। ওকে বললো যে ধন সম্পদ তৈরি করো, এগুলো নিয়ে তুমি নিজে অ্যাকিলিসের কাছে যাও। টেক ইমেন্স ransom, collect, go to Achilles and ransom your son's dead body. মুক্তিপণ দিয়ে ধন সম্পদের বিনিময়ে তুমি তোমার ছেলের মৃতদেহ ফেরত নিয়ে আসো। তার মানে জিউসের ইন্টারভেনশনে কিন্তু হেক্টরের ডেড বডি ফেরত যাবে, এমনিতে যেত না। তারপর লাইন 188 to 321, এখানে আমরা দেখতে পাচ্ছি কিং প্রায়াম, ট্রোজান কিং প্রায়াম, আফটার রাউন্ডিং অন হিজ সন্স, সবাইকে একত্রিত করলো, সেটস অফ, তারপর রওনা দিল। উইথ অ্যান ওমেন ফ্রম জিউস। জিউস যখন ওকে সিগন্যাল দিল যে হ্যাঁ তুমি এখন রওনা করতে পারো, জিউসের সিগন্যাল পাওয়া মাত্র প্রায়াম সে ধন সম্পত্তি নিয়ে একা রওনা দিল। তার সঙ্গী হলো কে? আমরা পরের পয়েন্টে দেখতে পাচ্ছি লাইন 322 to 469, এটা হচ্ছে নাইট বিফোর 40th ডে, মানে ওই 39তম দিনের রাতে, রাতের অন্ধকারে হারমিস, এই হারমিস হচ্ছে মেসেঞ্জার গড। তার কাজ হচ্ছে গডস গডেসদের মধ্যে সংবাদ আনা নেয়া করা। এই হারমিস জিউসের নির্দেশনা মোতাবেক প্রায়ামের কাছে আসলো এবং প্রায়ামকে নিয়ে গোপনে অ্যাকিলিসের তাঁবুতে নিয়ে গেল। হারমিস ইন ডিসগাইজ accompanies Priam safely to Achilles' quarter. প্রায়াম যাতে নিরাপদে অ্যাকিলিসের তাঁবুতে পৌঁছাতে পারে। চারদিকে তো গ্রিক সৈন্যরা আছে, এই গ্রিক সৈন্যদের চোখে ফাঁকি দিয়ে ট্রোজান কিং প্রায়াম যাতে নিরাপদে অ্যাকিলিসের তাঁবুতে, অ্যাকিলিসের কোয়ার্টারে পৌঁছাতে পারে, এই জন্য হারমিস
প্রায়ামকে হেল্প করছে। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটাতে আমরা আজকে বেশি মনোযোগ দেব, সেটা হচ্ছে লাইন 469 টু 571, 469 থেকে 571 এই পর্যন্ত আজকে আমাদের মনোযোগ। এই হচ্ছে 102 লাইনস, এই 102 লাইন আজকে আমরা ফোকাস করব। এটা রেড মার্ক করা আছে, আপনারা দেখেন। এই পার্টটা আমরা আজকে একটু মন দিয়ে আলোচনা করব। 469 থেকে 571, মোট 102 লাইন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই বুক 24-এ এই 102 লাইন আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে? Priam's supplication of Achilles succeeds. জিউস অলরেডি ব্যবস্থা করে রেখেছে, জিউস অ্যাকিলিসকেও নির্দেশ দিয়ে রেখেছে, আবার প্রায়ামের কাছেও নির্দেশনা আছে। যেহেতু অ্যাকিলিস অলরেডি এগ্রিড, প্রায়াম এসে যখন ওর কাছে কাকুতি মিনতি করলো তখন অ্যাকিলিস রাজি হচ্ছে। প্রায়ামস সাপ্লিকেশন অফ অ্যাকিলিস সাকসিডস, প্রায়াম এসে ওর সাথে কথাবার্তা বলে। এখানে অনেক ইমোশনাল অ্যাটমসফিয়ার তৈরি হয়, এটা আমরা আজকে আলোচনা করব। কিভাবে হোমার একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার তৈরি করছে। গত ক্লাসে আমরা দেখলাম হোমারের লেখায় যুদ্ধের রক্তারক্তি, হানাহানি, ভায়োলেন্স এন্ড ব্লাডশেড অফ ওয়ার। আজকে আমরা দেখব হোমার কিভাবে একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার পোর্ট্রে করে। এই হচ্ছে আজকে আমাদের টার্গেট। আমরা দেখব আজকে হোমারের লেখায় ইমোশনাল সিন, হাউ ইট ইজ ডিপিক্টেড। Priam's supplication of Achilles succeeds. এরপর they both weep, এরা দুজনেই অশ্রু বিসর্জন করে। অ্যাকিলিস পেট্রোক্লাসের জন্য কাঁদে, প্রায়াম হেক্টরের জন্য কাঁদে। এরা দুজনেই অশ্রু বিসর্জন করে। And Achilles compares Priam's fate with that of his own father Peleus. এরপর অ্যাকিলিস তার বাবার দুর্ভাগ্যের সাথে, তার নিজের পিতা পিলিয়াসের দুর্ভাগ্যের সাথে প্রায়ামের দুর্ভাগ্যের তুলনা করে। এই পার্টটা আমরা আজকে আলোচনা করব, লাইন 469 টু 571। এরপর 572 টু 691 আমরা দেখতে পাচ্ছি প্রায়ামস গিফটস আর আনলোডেড। প্রায়ামস তার ছেলের মৃতদেহ ছাড়িয়ে নেয়ার জন্য বিপুল পরিমাণে ধন সম্পত্তি নিয়ে আসে। এই ধন সম্পত্তি অ্যাকিলিসের তাঁবুতে রাখা হয়। And Hector's body placed on the wagon. হেক্টরের বডি, যে গাড়ি নিয়ে আসা হয়েছে, গাড়ি ভর্তি করে ধন সম্পদ আনা হয়েছিল, ধন সম্পত্তি অ্যাকিলিসের তাঁবুতে রাখা হলো। গাড়ি তো খালি হলো, এখন খালি গাড়িতে হেক্টরের ডেড বডি তোলা হলো। এরপর যে পার্টটা আমাদের হালকা একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে তারপর আফটার দ্যাট অ্যাকিলিস এন্ড প্রায়াম দে ইট টুগেদার, তারা একসাথে খাচ্ছে। এই পার্টটা মানে একটা ইন্টারেস্টিং পার্ট, যে অ্যাকিলিস এন্ড প্রায়াম দে ইট টুগেদার, তার ছেলের হত্যাকারীর সাথে প্রায়াম একসাথে বসে খাচ্ছে। মানে হচ্ছে দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির সম্মান রক্ষার্থে তারা একসাথে বসে খাচ্ছে। তারপর বাই নাইট হারমিস লিডস প্রায়াম সিক্রেটলি অ্যাওয়ে, এরপর নিরাপদে হারমিস প্রায়ামকে নিরাপদে অ্যাকিলিসের তাঁবু থেকে ওর প্রাসাদে নিয়ে গেল। এর মধ্যে যে পার্টটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এটা এর আগেও বললাম, এখনো আমাদের স্লাইডে রেড মার্ক করা আছে, লাইন 469 টু 571। ঠিক আছে, তাহলে আমরা এখন আস্তে আস্তে আলোচনা শুরু করি। আমরা 19 জন আছি আপাতত, শুরু করি। থার্ড স্লাইড। Priam supplicates Achilles. ট্রোজান কিং প্রায়াম এসে অ্যাকিলিসের কাছে কাকুতি মিনতি করছে, অনুনয় বিনয় করছে। Supplicating Achilles, Priam addressed him. প্রায়াম অ্যাকিলিসকে বলছে, Remember your own father, godlike Achilles.
who is the same age as I am, and on the threshold of an miserable old age. প্রথম লাইনেই আমাদের প্রায়াম কিভাবে সে কথা বলছে, কথা বলার ভঙ্গিটা আমরা একটু আলোচনা করি। আমরা যখনই আমাদের কোনো মুরব্বীর সাথে কথাবার্তা বলি, তখন কথার গুরুত্ব বোঝানোর জন্য দেখবেন প্রায়ই আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে, শোনো, আমি তোমার বাবার বয়সী, আমার কথা মন দিয়ে শোনো। কেউ কেউ বলে, আমি তোমার দাদার বয়সী, আমার কথা শোনো। একইভাবে প্রায়াম সে কত হাজার হাজার বছর আগে একই স্টাইলে অ্যাকিলিসের কাছে কথা বলছে। কিভাবে বলছে? রিমেম্বার ইউর ওন ফাদার গড লাইক অ্যাকিলিস হু ইজ দ্য সেম এজ অ্যাজ আই অ্যাম। আমি তোমার বাবার বয়সী, অতএব আমার কথা তুমি একটু মন দিয়ে শোনো। তার মানে এত বছর পরে, হাজার হাজার বছর পরে আমাদের মুরব্বীরাও কিন্তু একই স্টাইলেই কথা বলে। কিং প্রায়ামও অ্যাকিলিসের সাথে একইভাবে কথা বলছে যে আমার কথা একটু শোনো, আমি তোমার বাবার বয়সী, আমি তোমার বাবার মতো। নো ডাউট এখন ওর বাবার সম্পর্কে কিছু কথা বলে ওকে ইমোশনাল করার চেষ্টা করছে। নো ডাউট হিজ নেইবার্স আর টর্মেন্টিং হিম। তুমি এখানে যুদ্ধ করছো, হাজার হাজার মাইল দূরে তোমার বাবা একা, খুবই বৃদ্ধ। বৃদ্ধরা যখন থাকে তখন তারা অনেক যন্ত্রণার শিকার হয়, আশেপাশের প্রতিবেশীদের অনেক যন্ত্রণার শিকার তারা হয়। তোমার বাবাও নিশ্চয়ই এরকম অনেক যন্ত্রণার সম্মুখীন হচ্ছে, প্রতিবেশীরা নিশ্চয়ই তাকে অনেক জ্বালাতন করছে। নো ডাউট হিজ নেইবার্স আর টর্মেন্টিং হিম and there is nobody to protect him from the harm and damage they cause. তুমি এখানে এত মাইল দূরে যুদ্ধ করছো আর তোমার বাবা এই বৃদ্ধ বয়সে একা একা কষ্ট করছে। মানে বাবার কথা মনে করি অ্যাকিলিসকে ইমোশনাল করার চেষ্টা করছে। ইমোশনাল হলে মানে তখন রাজি করাতে সুবিধা হবে। প্রথমে বলল, অ্যাকিলিস আমার কথা শোনো, আমি তোমার বাবার বয়সী, তোমাকে ছাড়া তোমার বাবা কত কষ্টে আছে। এই কথা বলে প্রিয়াম একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, একটা ইমোশনাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছে। Yet while he knows you are still alive, তোমার বাবা এত কষ্টে আছে, তারপরেও তোমার বাবা যখন সেই খবরটা পায় যে তার ছেলে বেঁচে আছে, yet while he knows you are still alive, যখন তোমার বাবা খবর পায় যে অ্যাকিলিস বেঁচে আছে, he can rejoice in spirit, এইটা তার মনে আনন্দ নিয়ে আসে। সে যতদিন জানবে তার ছেলে জীবিত, ততদিন তার মনে একটা আনন্দ আছে, শান্তি আছে। and look forward day by day to seeing his beloved son come back from Troy, এবং সে সেই আশায় অপেক্ষা করতে পারে তোমার জন্য যে একদিন না একদিন আমার ছেলে তো ফেরত আসবে। বাট মাই লাইফ, কিন্তু আমি দেখো কতটা হতভাগা। তোমার বাবার তো তা অনেক লাকি, তার ছেলে বেঁচে আছে এবং সে সেই ভরসায় থাকতে পারে যে একদিন না একদিন আমার ছেলে তো ফেরত আসবে। বাট মাই লাইফ হ্যাজ বিন ডগড বাই ক্যালামিটি, কিন্তু আমি তোমার বাবার মতো এত সৌভাগ্যবান নই। আমার জীবনে এখন দুর্যোগ, আমার এখন ভয়ঙ্কর সময়। মাই লাইফ হ্যাজ বিন ডগড বাই ক্যালামিটি। আই হ্যাড লস্ট, I had the best sons in the whole of this broad realm. এই আশেপাশের সাম্রাজ্যে আমার সন্তান ছিল শ্রেষ্ঠ, সবাই আমাকে দেখে হিংসা করত। I had the best sons in the whole of this broad realm and now not one. একটা সময় সবাই আমাকে হিংসা করত কারণ আমার ছিল সর্বশ্রেষ্ঠ সন্তান, আমার প্রতিটা ছেলেই ছিল সোনার টুকরা ছেলে। এখন নাও নট ওয়ান, এখন আর আমার কোনো সুযোগ্য পুত্র অবশিষ্ট নাই। নট ওয়ান আই সে ইজ লেফট। সে বলছে নট ওয়ান আই সে ইজ লেফট, মানে কি? সে আসলে প্যারিসকে তার যোগ্য সন্তান বলে স্বীকার করছে না। সে বলছে এখন আমার যোগ্য সন্তান আর একজনও বেঁচে নেই। ভালো করে খেয়াল করেন, নট ওয়ান আই সে ইজ লেফট মানে সে জোর দিয়ে বুঝাচ্ছে যে তার যোগ্য সন্তান বলতে এখন আর কেউই জীবিত নাই। নো ওয়ান ইজ অ্যালাইভ মানে প্যারিসকে সে আসলে যোগ্য সন্তান বলে স্বীকার করছে না। কিন্তু there were 50
ভালো করে খেয়াল করেন, ওর কতগুলো ছেলে ছিল? 50 জন ছেলে ছিল। There were 50 when the Greek army arrived. যখন তোমরা আমাদের রাজ্য আক্রমণ করলে আমার 50 ছেলে ছিল, 50 জন ছেলে ছিল, তারা সবাই শ্রেষ্ঠ সন্তান। 19 of them, এর মধ্যে 19 জন were born by one mother, হেকাবি। হেকাবির গর্ভে 19 জন সন্তানের জন্ম হয়। এরা সবাই স্বর্ণ সন্তান, এরা সবাই শ্রেষ্ঠ সন্তান। আর বাকি রইল কত? 31, 31, and the rest to other women in my palace, এবং বাকিরা প্যালেসেরই তাদের ওর যে উপপত্নী ছিল অন্য অন্য, তাদের গর্ভে জন্ম, বাকি 31 জনের। প্রায়াম বলছে আই হ্যাড 50, আমার 50 জন ছেলে ছিল, এরা সবাই শ্রেষ্ঠ সন্তান। and now not one, এরা কিভাবে মারা যাচ্ছে? most of them, আমার 50 ছেলে ছিল, most of them, বেশিরভাগই have fallen in action, এরা বেশিরভাগই যুদ্ধে নিহত, যুদ্ধক্ষেত্রে নিহত। and the only one I could still count on, the mainstay of Ilium, এই 50 ছেলের মধ্যে যে ছিল সর্বশ্রেষ্ঠ, যাকে নিয়ে আমরা সবাই গর্ব করতাম, যে ছিল ইলিয়াম নগরীর মূল স্তম্ভ, আমাদের আসল আশা ভরসা, মূল আশা ভরসা, and its inhabitants, আমার এই 50 ছেলের মধ্যে যে শ্রেষ্ঠ সন্তান ছিল, কে ছিল? হেক্টর, আমরা জানি। You killed him a short while ago, fighting for his native land, Hector. হেক্টর তার মাতৃভূমির জন্য, জন্মভূমির জন্য যুদ্ধ করছিল, এই তো অল্প কিছুদিন আগে। My son was killed in your own hand. আমার 50 জন ছেলে ছিল, এর মধ্যে যে শ্রেষ্ঠ সন্তান অ্যাকিলিস, he has been killed by you. It is to get him back, আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এখন তো তাকে জীবিত না, মৃতদেহ, মানে আমি আমার ছেলের মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। From you that I have now come to the Greek ships, আমি আমার ছেলের মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাব, এই আশায় আমি এসেছি। আমি খালি হাতে আসিনি। Bringing an immense ransom with me, আমার যত ধন সম্পদ আছে, আমার যত সোনা দানা হিরে জহরত আছে, সব আমি একত্রিত করে নিয়ে এসেছি। এর বিনিময়ে আমার ছেলের মৃতদেহ ফেরত নিয়ে যাবে, ছেলের মৃতদেহ ফেরত নিয়ে যাবে। Bringing an immense ransom with me, মানে ওর যা কিছু আছে সবকিছু নিয়ে এসে চলে এসেছে। বুক 1-এ প্রিস্ট ক্রাইসিস যেমন তার মেয়েকে উদ্ধারের জন্য তার সব সম্পদ নিয়ে চলে এসেছিল, জীবিত মেয়েকে, এইখানে কিং প্রায়াম তার সমস্ত ধন সম্পত্তি নিয়ে এসেছে, তার সমস্ত ধন সম্পত্তির বিনিময়ে তার ছেলের মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাবে। আমাদের এই স্লাইডে দেখেন ডান পাশে একটা বিখ্যাত পেইন্টিং আছে, আরেকটা খুবই বিখ্যাত স্কাল্পচার আছে, ভাস্কর্য। দুই জায়গায় আপনি দেখবেন অ্যাকিলিস চেয়ারে বসে আছে, আর কিং প্রায়াম তার হাতে ধরে, আর এই জায়গায় তাকে ধরে কাকুতি মিনতি করছে, কান্নাকাটি করছে, রিকোয়েস্ট করছে যাতে তার ছেলের ডেড বডি তাকে ফেরত দেওয়া হয়। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডেও আপনারা দেখবেন আরেকটা বিখ্যাত স্কাল্পচার, যেখানে কিং প্রায়াম অ্যাকিলিসের হাতে চুমু খাচ্ছে, কিস করছে। তার নিচে আরেকটা বিখ্যাত পেইন্টিং, একই বিষয়ের উপর আরেকটা বিখ্যাত পেইন্টিং দেখতে পাচ্ছেন। অ্যাকিলিস বসে আছে, কিং প্রায়াম তার কাছে তার হাতে ধরে অনুরোধ করছে, অনুনয় বিনয় করছে। আমরা ফোর্থ স্লাইডে আসি। প্রায়াম সাপ্লিকেটস অ্যাকিলিস, প্রায়াম কন্টিনিউ করছে কিভাবে? Achilles, respect the gods and have pity on me, remembering your own father. তাহলে আমি, ও যে কথা বলছে, কথা বলার আমরা স্ট্রাকচারটা খেয়াল করি কিভাবে। what is the style King Priam is following to convince
অ্যাকিলিস প্রথমেই বাবার কথা বলে একটু ইমোশনাল করার চেষ্টা করছে, কারণ প্রায়ামের ধারণা বাবার কথা মনে করে অ্যাকিলিস একটু নরম হবে, একটু ইমোশনাল হবে। তারপর সে তার নিজের কথা বলছে যে আমার 50 জন ছেলে ছিল, আমি সব ছেলেকে হারিয়েছি, আমার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হেক্টর, সেও মৃত্যুবরণ করেছে। মানে কি, এরপর সে নিজের অসহায় পরিস্থিতি তুলে ধরছে যে সে কতটা অসহায়। এরপরে সে লোভ দেখাচ্ছে, ইমোশন, সিম্প্যাথি, তারপর টেম্পটেশন। মানে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি সে প্রথমে ইমোশন ড্র করার চেষ্টা করছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে, সবার শেষে সে ধন সম্পদ দিয়ে, এই যে ইমেন্স র্যানসাম, এটা দিয়ে, টাকা পয়সা দিয়ে, মানে এখানে তো টাকা পয়সা না, সোনা দানা, ধন সম্পত্তি দিয়ে তাকে লোভ দেখানোর চেষ্টা করছে, টেম্পটেশন। এরপরে টেম্পটেশন দেখানোর পর আবার ভয়ও দেখাচ্ছে, ওয়ার্নিংও দিচ্ছে, কিরকম, অ্যাকিলিস, রেসপেক্ট দ্য গডস এন্ড হ্যাভ পিটি অন মি। গডস দের কথা আসছে, মানে হচ্ছে গডদের নাম ধরে ভয় দেখানোর চেষ্টা করছে। আবার বলছে রিমেম্বারিং ইউর ওন ফাদার, মানে প্রায়াম সব দিক থেকেই চেষ্টা করছে যাতে অ্যাকিলিসকে ইমোশনাল করা যায়। সে বলছে রেসপেক্ট দ্য গডস। প্রায়াম খুব ভালো করে জানে যে জিউস ওকে বলেছে, আবার অ্যাকিলিসকেও জিউস নির্দেশ দিয়েছে, সেজন্য আরেকটু জোর দিয়ে বলছে যে রেসপেক্ট দ্য গডস, জিউস অলরেডি ডিসাইডেড দ্যাট ডেড বডি শুড বি রিটার্নড, রেসপেক্ট দ্য গডস। এর পরের যে লাইনটা, এটা হাইলাইট করা আছে, খুবই ইম্পর্টেন্ট লাইন, কাগজ কলম থাকলে লিখে রাখেন। I am even more entitled to pity. সে বলছে তোমার বাবার থেকেও আমার অবস্থা খুবই শোচনীয়, তোমার বাবার থেকে আমি বেশি করুণা কামনা করি, আমাকে তুমি করুণা করো, তোমার বাবার থেকে আমি করুণা প্রার্থী বেশি। আই এম মোর ইভেন এন্টাইটেলড টু পিটি, আমাকে করুণা করো। সিন্স আই হ্যাভ ব্রট মাইসেলফ টু ডু সামথিং, যেহেতু আমি এখন এমন একটা কিছু করব, আই হ্যাভ ব্রট মাইসেলফ টু ডু সামথিং। প্রায়াম অ্যাকিলিসকে বলছে আমি এখন এমন একটা কাজ করব, নো ওয়ান এলস অন আর্থ হ্যাজ ডান, এই কাজ পৃথিবীতে অন্য কেউ আগে কখনো করেনি। কি এমন কাজ? কেন সেই কথা বলছে, কেন সেই কথাটা বললো? সিন্স আই হ্যাভ ব্রট মাইসেলফ টু ডু সামথিং নো ওয়ান এলস অন দিস আর্থ হ্যাজ ডান, আমি এখন এমন একটা কাজ করব যে কাজ এই পৃথিবীতে কেউ কোনোদিন করেনি, এই জন্য আমাকে করুণা করো। কি সেই কাজ? হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। I have raised my lips, the hands of the man who killed my sons. আমি সেই হাতে চুমু খাচ্ছি, আমি সেই হাতে চুম্বন করছি। I am kissing that hand that killed my sons. আমার বেশিরভাগ সন্তানের মৃত্যু হয়েছে তোমার হাতে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তান হেক্টর, তার মৃত্যু হয়েছে তোমার হাতে। আমাকে করুণা করো, কারণ আমি তোমার হাতে চুমু খাচ্ছি। এই কাজ পৃথিবীতে কেউ কোনোদিন করেনি, কেউ তার সন্তানদের হত্যাকারীর হাতে চুমু খায়নি, আমি চুমু খাচ্ছি। আমাকে করুণা করো, আমাকে দয়া করো। মানে এই হচ্ছে প্রায়ামের ট্রাম্প কার্ড। তাহলে সে কিভাবে কিভাবে যাচ্ছে, ওর পারসুয়েশনের আর্টটা আমরা খেয়াল করি। প্রথমে সে ইমোশনাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করলো, তারপর সে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করলো, এরপর সে লোভ দেখাচ্ছে, ব্রিঙ্গিং অ্যান ইমেন্স ransom, এরপরে সে একটু ভয় দেখাচ্ছে, রেসপেক্ট দ্য গডস, তারপর আবার সে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে বাবার কথা বলে, যে তোমার বাবার থেকে আমার অবস্থা করুণ, আমাকে করুণা করো, আমি আমার সন্তানদের হত্যাকারীর হাতে চুমু খাচ্ছি, আমার মতো এরকম অসহায় আর কে আছে। মানে সে সব মিলিয়ে প্রায়াম অ্যাকিলিসকে ইমোশনাল করে রাজি করানোর চেষ্টা করছে, যাতে অ্যাকিলিসের মনে একটু হলেও দয়ার উদ্রেক হয়। মানে ডেসপারেট ফাদার, একজন ডেসপারেট ফাদার, সে তার ছেলের মৃতদেহ ফিরে পাওয়ার জন্য কি না করছে। উইথ দিস ওয়ার্ডস, এই কথা বলতে বলতেই
He awoke in Achilles a longing to weep for his own father. অ্যাকিলিস আর নিজেকে সামলাতে পারলো না। অ্যাকিলিস আর নিজের ইমোশনকে সামলে রাখতে পারলো না। অ্যাকিলিস had a longing to weep. ওর ভেতরে কান্নার উদ্রেক হলো, ওর কান্না পেল। Taking the old man's hand, প্রায়ামের হাত ধরে Achilles gently put him from him, and they were both overcome by their memories. Achilles প্রায়ামের হাত ধরলো, হাত ধরে তাকে উপরে তুললো, and they were both overcome by their memories. এরপর তারা সবাই নস্টালজিক হয়ে গেল। প্রায়ামকে তোলার সাথে সাথে, প্রায়ামকে উপরে তোলার সাথে সাথে Priam huddled at Achilles' feet, wept aloud for man-slaying Hector. প্রায়াম অ্যাকিলিসের পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এই যে এখানে এখানে যেমন দেখতে পাচ্ছি, গত এর আগের স্লাইডে যে স্কাল্পচারটা ছিল নিচে, এখানে দেখেন হাডলড, ওকে ধরছে, আঁকড়ে ধরছে, মানে প্রায় পায়ে ধরছে। অ্যাকিলিস huddled at Achilles' feet. Priam huddled at Achilles' feet, wept aloud for man-slaying Hector. অ্যাকিলিসের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো হেক্টরের জন্য। এই কান্নার শব্দে অ্যাকিলিস আর নিজেকে সামলে রাখতে পারলো না। অ্যাকিলিস wept for his father and then again for Patroclus. কান্নার রোল উঠে যাচ্ছে, দুজনেই বিলাপ করছে। King Priam is weeping aloud, কাঁদছে হেক্টরের জন্য, আর অ্যাকিলিস কাঁদছে তার বাবার জন্য, বাবার কথা মনে করে এবং পেট্রোক্লাসের কথা মনে পড়ে। দুজনেই কাঁদছে। দ্য হাউস মানে হচ্ছে, এখানে হাউস বলতে তো ঘর না, এটা হচ্ছে তাঁবু, অ্যাকিলিসের যে কোয়ার্টার, অ্যাকিলিসের তাঁবু। The house was filled with the sounds of their lamentation. দুজনের কান্নার শব্দে ঘর ভরে উঠল। But when godlike Achilles had had enough, একসময় কান্না থেমে গেল। Godlike Achilles had had enough of tears, and the longing had ebbed from mind and body. যখন আস্তে আস্তে নিজেকে সামলে নিচ্ছে অ্যাকিলিস, হাজার হোক মাইটি ওয়ারিয়ার, সে আর কতক্ষণ কাঁদবে। একসময় কান্না সামলে দিল। কান্না থামার সাথে সাথেই he leapt at once from his chair, সে এক লাফে তার চেয়ার থেকে উঠে বসলো, and in compassion for the old man's grey head and grey beard took him by the arm and raised him. এরপর কিং প্রায়ামকে হাতে ধরে উপরে তুলল। মানে অ্যাকিলিসের মধ্যে আমরা সিম্প্যাথি, ইমোশন খেয়াল করছি। অবশেষে অ্যাকিলিসের মধ্যে কিন্তু আমরা হিউম্যান কোয়ালিটি, মানবিকতা, হিউম্যানিটি খুঁজে পাচ্ছি। প্রায়ামের ইনফ্লুয়েন্সই হোক আর যেভাবেই হোক, প্রায়ামের এই অসহায় পরিস্থিতি দেখে, অসহায় অবস্থা দেখে অ্যাকিলিসের মনেও মানবিক অনুভূতি জেগে উঠল। অ্যাকিলিস is feeling sympathy and empathy. Sympathy and empathy, সহানুভূতি এবং সহমর্মিতা। এমপ্যাথি মানে যখন কারো দুঃখ আমরা এমন ভাবে অনুভব করতে পারি যেন দুঃখ আমাদের নিজের। এখানে প্রায়াম wept aloud for man-slaying Hector. প্রায়াম যেমন হেক্টরকে স্মরণ করে কাঁদছে, অ্যাকিলিস একবার তার বাবাকে স্মরণ করে কাঁদছে, আবার পেট্রোক্লাসকে স্মরণ করে কাঁদছে। বাবার জন্য কেন কাঁদছে? কারণ বাবার সাথে আর কখনো দেখা হবে না। Unfortunate father will die later than son. বাবার কাছে সবচেয়ে বড় বোঝা হচ্ছে তার কাঁধে ছেলের লাশ। বাবার আগে যখন ছেলের মৃত্যু হয়, এটাই হচ্ছে বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি। এই কথা চিন্তা করে অ্যাকিলিস কাঁদছে। আবার পেট্রোক্লাস তার সবচেয়ে আদরের বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর কথা চিন্তা করেও সে কাঁদছে। এই যে এমপ্যাথি,
when sympathy turns into empathy, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় মানবিক গুণ। মানে অ্যাকিলিসের মধ্যে আমরা মানবিক গুণাবলী দেখতে পাচ্ছি। যেভাবে অ্যাকিলিস প্রায়ামের সাথে ইন্টারাকশন করছে, যেভাবে অ্যাকিলিস প্রায়ামকে ট্রিট করছে, আমরা তার মধ্যে মানবিক গুণাবলী অবশেষে দেখতে পাই। মানে অ্যাকিলিসকে আমরা পুরোপুরি স্টোন হার্টেড বা পাষাণ বলতে পারি না, ওর মধ্যেও কিছুটা হলেও মানবিক গুণাবলী বিদ্যমান। গত ক্লাসে আমরা অ্যাকিলিসের মনস্ট্রসিটি, আমরা তাকে কিলিং মেশিন, তাকে ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে প্রমাণ করলাম। গত ক্লাসে আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যে অ্যাকিলিস কি আসলেই ধ্বংসাত্মক, আসলে কি সে কিলিং মেশিন কিনা। গত ক্লাসের পুরোপুরি আমরা পেয়েছিলাম অ্যাকিলিস অ্যাজ এ কিলিং মেশিন, আ মনস্টার। আজকে আমরা অ্যাকিলিসের মধ্যে খুঁজে পাচ্ছি মানবিক গুণাবলী। আমরা ফিফথ স্লাইডে যাই। ফিফথ স্লাইডেও আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে, ডান পাশে বিখ্যাত কিছু স্কাল্পচার আছে। নিচে দেখবেন কিভাবে অ্যাকিলিসের পা ধরে বসে আছে কিং প্রায়াম। তার উপরেও আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা, মানে এই যে অ্যাকিলিস এন্ড প্রায়াম, এটা অনেক বিখ্যাত একটা টপিক। শিল্পকর্ম বলেন, ভাস্কর্য বলেন, সব জায়গায় প্রচুর পাবেন। আমাদের থার্ড স্লাইডেও ছিল দুটো, ফোর্থ স্লাইডেও কিন্তু দুটো, এখানেও দুটো আছে, আরো আছে। এরকম আরো অনেক বিখ্যাত শিল্পকর্ম আছে। বিষয়বস্তু হচ্ছে যখন অ্যাকিলিসের কাছে প্রেয়াম তার ছেলের মৃতদেহ নিতে আসে, এই সময়টা, এই মুহূর্তটা খুবই বিখ্যাত একটা মুহূর্ত। ফিফথ স্লাইডে, স্লাইড নম্বর 5-এ আমরা যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকিলিস কাউন্সেলস প্রায়াম। অ্যাকিলিস এখন প্রায়ামকে সান্ত্বনা দিচ্ছে। কিভাবে সান্ত্বনা দিচ্ছে আমরা দেখি। অ্যাকিলিসের মতো একজন এত অ্যারোগেন্ট স্টোন হার্টেড পারসন কিভাবে কাউন্সেল করে আমরা একটু দেখি। এটা একটা দেখার মতো বিষয়। অ্যাকিলিস কি বলছে আমরা দেখি প্রথম লাইনটা, আনহ্যাপি ম্যান অফ সরোজ, ইউ হ্যাভ ইনডিড সাফার্ড মাচ। মানে বেশ ভালোভাবেই অ্যাকিলিস প্রায়ামকে সান্ত্বনা দিচ্ছে। সে বলছে আনহ্যাপি ম্যান অফ সরোজ, মানে ইউ আর রিয়েলি ইনডিড ইউ আর আনহ্যাপি, আসলেই তোমার মতো এরকম হতভাগা কেউ নেই। ইউ হ্যাভ ইনডিড সাফার্ড মাচ, অনেক সহ্য করেছো, অনেক কষ্ট সহ্য করেছো। হাউ কুড ইউ ব্রিং ইয়োরসেলফ টু কাম অ্যালোন টু দ্য গ্রিক শিপস into the presence of a man who had killed so many of your fine sons? তুমি কিভাবে একা এলে to the Greek ships into the presence of man who had killed so many of your fine sons? যে মানুষ, মানে সে নিজের সম্পর্কেই বলছে, যে মানুষ তোমার 50 ছেলের মৃত্যুর কারণ, মানে 50 জন ছেলের বেশিরভাগই নিহত হয়েছে অ্যাকিলিসের হাতেই, যে মানুষ তোমার এতগুলো ছেলেকে হত্যা করেছে, তুমি কিভাবে তার সাথে দেখা করতে এলে একা একা। মানে ওর সাহসের প্রশংসা করছে। হাউ কুড ইউ ব্রিং ইয়োরসেলফ টু কাম অ্যালোন টু মি who has killed so many of your fine sons? You must have a heart of iron. এখানে ওকে ইন্সপায়ার করার চেষ্টা করছে, অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছে। তোমার অনেক সাহস, তোমার আছে আয়রনের মতো হার্ট, মানে তোমার হৃদয়ে অনেক সাহস। মানে প্রথমে আনহ্যাপি ম্যান অফ সরোস, ইউ হ্যাভ ইনডিড সাফার্ড মাচ, এখানে প্রথমে সিম্প্যাথি প্রকাশ করলো, এরপর বলছে ইউ হ্যাভ আ হার্ট অফ আয়রন, এখানে ওকে ইন্সপায়ার করার চেষ্টা করছে। সিম্প্যাথি প্রথমে, সিম্প্যাথি লাইন, তারপরে ইন্সপায়ার করার চেষ্টা করছে। প্রথমেই কিন্তু ওকে মোটিভেট করছে, করার লাইনটা আসেনি, প্রথমে সিম্প্যাথি। অ্যাকিলিস কিভাবে প্রায়ামকে সান্ত্বনা দিচ্ছে। অ্যাকিলিস প্রথমে সিম্প্যাথি জানাচ্ছে, আনহ্যাপি ম্যান অফ সরোস, ইউ হ্যাভ ইনডিড সাফার্ড মাচ, সত্যি তোমার মতো এরকম হতভাগ্য পিতা পৃথিবীতে খুব কম আছে। হাউ কুড ইউ ব্রিং yourself to me who has killed many of your sons? এখানে বলছি তুমি কিভাবে এলে, ইউ মাস্ট হ্যাভ আ হার্ট অফ আয়রন। এরপর ওকে অনুপ্রেরণা দিচ্ছে, ইন্সপায়ার করছে যে সত্যি তুমি অনেক সাহসী। আস্তে আস্তে কিন্তু মানে ওর যে
কথা বলার ভঙ্গিটা দেখেন কিভাবে অ্যাকিলিস প্রিয়ামকে সান্ত্বনা দিচ্ছে। প্রথমে সিম্প্যাথি জানালো, এরপর ইন্সপায়ার করছে, ওকে অনুপ্রেরণা দিচ্ছে। এরপরের লাইনে কি বলছে? হিয়ার নাও বি সিটেড অন দিস চেয়ার। এরপরে ওকে বসতে বলছে, যে মাটিতে না, আপনি চেয়ারে বসুন। মানে প্রথমে সিম্প্যাথি জানালো, এরপর অ্যাপ্রিশিয়েট করছে, ইন্সপায়ার করছে, মোটিভেট করছে, এরপর ফিজিক্যালি ওকে বেটার ফিল করার চেষ্টা করছে, যে হিয়ার নাও বি সিটেড অন দিস চেয়ার ফর অল আওয়ার গ্রিফ লেট আস লিভ আওয়ার সরোজ লকড আপ ইন আওয়ার হার্টস। এরপর সে ওকে সান্ত্বনা দিচ্ছে যে কান্না করে তো লাভ নেই। সে কি বলছে? লেট আস লিভ আওয়ার সরোজ লকড ইন আওয়ার হার্টস। বলছে আমরা পুরুষ, আমরা হচ্ছে পুরুষ, কান্নাকাটি আমাদের সাজে না। লেট আস লিভ আওয়ার সরোজ লকড ইন আওয়ার হার্টস। আমাদের যত দুঃখ কষ্ট আছে সব বুকের মধ্যে বন্দি করে রাখো। সব বুকের যে সিন্ধুক আছে, হার্ট, হৃদয়, হৃদয়ে গোপনে লুকিয়ে রাখো। লেট আস লিভ আওয়ার সরোজ লকড আপ। এগুলো আমাদের হৃদয় হচ্ছে সিন্ধুক, এই সিন্ধুকের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব তালাবন্দি করে রাখো। মানে ওকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অ্যাকিলিস প্রাইমকে সান্ত্বনা দিচ্ছে যে কেঁদে কি লাভ, এখন এখন তো কেঁদে লাভ নেই, আর পুরুষদের এত কাঁদতে হয় না। আমাদের দুঃখ কষ্ট যা কিছু আছে সব বুকের মধ্যে লুকানো থাকুক। ফর উইপিং ইজ কোল্ড কমফোর্ট অ্যান্ড ডাজ লিটল গুড। এরপর বলছে যে কেঁদে কোনো লাভ নেই, কেঁদে কখনো দুঃখ কমে না, অ্যান্ড ডাজ লিটল গুড, কোনো লাভও নেই। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে কিভাবে অ্যাকিলিস প্রায়ামকে সান্ত্বনা দিচ্ছে। প্রথমে সিম্প্যাথি জানালো, এরপর ইন্সপায়ার করলো যে তোমার অনেক সাহস, তারপর বলছে কেঁদে তো লাভ নেই, এখানে বসো, কেঁদে কোনো লাভ নেই, বরং আমাদের মনের দুঃখ মনেই আমরা লুকিয়ে রাখি। মানে অ্যাকিলিস কিন্তু স্টেপ বাই স্টেপ প্রায়ামকে সান্ত্বনা দিচ্ছে, বেশ ভালোভাবে সান্ত্বনাটা দিচ্ছে। মানে অ্যাকিলিস ইজ নট মিয়ারলি এ মনস্টার, ওর মধ্যেও আমরা কিছু মানবিক গুণাবলী কিন্তু পাচ্ছে। এবং বেশ চমৎকার ভাবে অ্যাকিলিস কিন্তু প্রিয়ামকে বেশ চমৎকার ভাবে অ্যাকিলিস প্রিয়ামকে কিন্তু সান্ত্বনা জানাচ্ছে। উই মেন আর wretched ক্রিয়েচার্স। এরপর সে একটা চমৎকার, এটা হচ্ছে আপনারা মার্ক করে রাখেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। উই মেন আর wretched ক্রিয়েচার্স, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। উই মেন, আমরা পুরুষ, উই আর wretched ক্রিয়েচার্স, আমরা সবাই হতভাগ্য। And the gods have woven grief into our lives. Gods and goddess, তারা আমাদের জীবনে দুঃখ বুনে দিয়ে গেছেন। উইভ মানে হচ্ছে সেলাই করা, woven grief, কাঁথায় যেমন সুতা দিয়ে সেলাই করা থাকে, আমাদের জীবনে দুঃখ দিয়ে সেলাই করা। আমরা এতটাই হতভাগ্য, আমাদের জীবন হচ্ছে দুঃখ দিয়ে সেলাই করা, দুঃখের সুতায় আমাদের জীবন সেলাই করা। We men are wretched creatures and the gods have woven grief into our lives. Gods have woven grief into our lives, but they themselves are free from care. এবং তারা নিজেরা, আমাদের প্রতি কোনো কেয়ার নাই তাদের। আমাদের জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ নেই, আমাদের জীবন দুঃখে বোনা। We men are wretched creatures and the gods have woven grief into our lives. এবং আমাদের জীবন দুঃখের সুতায় বোনা। অ্যাকিলিস প্রায়ামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে। Zeus who delights in thunder, Zeus who delights in thunder has two jars standing on the floor of his palace. জিউসের প্যালেসে দুটো বড় বড় জার, দুটো বড় বড় জারের মতো আছে, পাত্রের মতো আছে, in which he keeps his gifts, evils in one and blessing in the other. এই দুটো পাত্রের মধ্যে একটা পাত্রে আছে হচ্ছে সৌভাগ্য, আর একটা পাত্রে আছে দুর্ভাগ্য। evils in one and blessings in the other, একটা পাত্রে আছে হচ্ছে সৌভাগ্য, আরেকটা পাত্রে আছে হচ্ছে দুর্ভাগ্য। People who receive from him a mixture of the two enjoy varying fortune. সাধারণত মানুষের জীবনে সৌভাগ্য দুর্ভাগ্যের একটা মিশ্রণ আমরা পাই।
People who received from him a mixture of the two enjoy varying fortunes. মানুষের জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে। মানে লাইফ ইজ মিক্সচার অফ ইভিল অ্যান্ড ফরচুন, ইভিলস, misfortunes and blessings. Sometimes good and sometimes bad. কখনো কখনো আমাদের জীবনে ভালো সময় আসে, কখনো কখনো খারাপ সময় আসে। But when Zeus serves a man from the jar of evil only, কিন্তু কখনো কখনো কোনো দুর্ভাগা মানুষের জীবনে শুধুমাত্র সেই দুর্ভাগ্যের পাত্র থেকেই জোটে। When Zeus serves a man from the jar of evil only, he debases him. তার জীবনে দুঃখের আর শেষ থাকে না। সাধারণত মানুষের জীবনে ভালো আর মন্দের মিশ্রণ থাকে, সৌভাগ্য দুর্ভাগ্যের মিশ্রণ থাকে, কিন্তু কখনো কখনো কোনো মানুষের জীবন হয়ে যায় অভিশাপ, তখন তার জীবনে শুধু দুর্ভাগ্যই আসে একের পর এক। Ruinous hunger drives him over the bright earth, and he goes his way respected by no one, God or man. সেই সব দুর্ভাগা মানুষ না মানুষের সম্মান পায়, না ঈশ্বরদের অনুগ্রহ পায়, তারা অভিশপ্ত। মানে অ্যাকিলিস প্রিয়ামকে কিন্তু এখনো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুইটাই আসে। অ্যাকিলিস কিন্তু প্রিয়ামকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। লুক এট মাই ফাদার পিলিয়াস, অ্যাকিলিস প্রিয়ামকে বলছে যে দেখো আমার বাবার এটা দেখো, পরিণতিটা দেখো। ফ্রম দ্য মোমেন্ট হি ওয়াজ বোর্ন, তার জন্ম লাভের পর থেকে দ্য গডস শাওয়ার্ড স্প্লেন্ডিড গিফটস অন হিম। আমার বাবা তার জন্মের পর থেকে শুধু সৌভাগ্যই পেয়েছে। ফরচুন অ্যান্ড ওয়েলথ আনপ্যারালালড অ্যামং ম্যান। পৃথিবীতে তার মতো সৌভাগ্যবান পুরুষ খুব কমই আছে। তার যেমন সৌভাগ্য তেমন ধন সম্পত্তি, এরকম তুলনীয় মানুষ আমরা খুব বেশি পাই না। ফরচুন অ্যান্ড ওয়েলথ, সৌভাগ্য যেমন আছে ধন সম্পত্তিও আছে। লর্ডশিপ ওভার দ্য মার্মিডনস, আমার বাবা মার্মিডনদের নেতা ছিলেন। মার্মিডন, দে আর দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স, এলিট ফোর্স, আমার বাবা তাদের লিডার ছিলেন। দো হি ওয়াজ এ ম্যান, যদিও সে ছিল মর্টাল ম্যান, গডেস ফর হিজ ওয়াইফ, স্ত্রী হিসেবে একজন গডেসকে সে পেয়েছিল। মানে অ্যাকিলিস বোঝানোর চেষ্টা করছে যে আমার বাবা তার জীবনের শুরুতে অনেক সৌভাগ্য লাভ করেছেন, বাট গড অলসো গেভ হিম হিজ শেয়ার অফ ইভিল। কিন্তু আমার পিতার কপালেও, আমার বাবার কপালেও দুর্ভাগ্য আছে। নো চিলড্রেন ইন হিজ প্যালেস টু ফলো হিজ স্টেপস, তাকে দেখে শুনে রাখার মতো তার কোনো সন্তান নেই। নো চিলড্রেন ইন হিজ প্যালেস, তার প্যালেসে কেউ নাই তাকে সাহচর্য দেওয়ার জন্য। নো চিলড্রেন ইন হিজ প্যালেস টু ফলো হিজ স্টেপস, তাকে দেখে শুনে রাখার মতো কেউ নেই। অনলি এ সিঙ্গল সন, অনলি এ সিঙ্গল সন, তার একমাত্র সন্তান, ছেলে, পুত্র সন্তান। এন্ড হি ডেস্টিনড ফর অ্যান আনটাইমলি ডেথ, সে বলছে তার একটাই পুত্র সন্তান, যে সন্তান অকাল মৃত্যু হবে তার। মানে নিজের কথা বলছে যে আমি আই উইল ডাই সুন। আমার বাবা কতটা দুর্ভাগ্যবান, এত সৌভাগ্য পাওয়ার পরেও তার শেষ জীবনে সে কত কষ্ট করলো। হি ডেস্টিনড ফর অ্যান আনটাইমলি ডেথ, তার ছেলে, মানে সে বলছে আমার বাবার একমাত্র পুত্র সন্তান, সে মারা যাবে, তার অকাল মৃত্যু ঘটবে। হি ডেস্টিনড ফর অ্যান আনটাইমলি ডেথ। হোয়াট ইজ মোর, even though he is growing old, he gets no care from me. সে বলছে আমি তার একমাত্র পুত্র সন্তান, কিন্তু আমার থেকে সে কোনো আদর আপ্যায়ন পায় না, আমি তাকে দেখে রাখতে পারছি না। হি গেটস নো কেয়ার ফ্রম মি, আমার থেকে সে কোনো আদর পাচ্ছে না, কোন রকম কেয়ার সে আমার কাছ থেকে পাচ্ছে না। বিকজ আই এম সিটিং অ্যারাউন্ড হিয়ার ইন ট্রয়, আমি হাজার হাজার মাইল দূরে এই ট্রয় নগরীতে বসে আছি। ফার ফ্রম দ্য ল্যান্ড অফ মাই ফাদার্স, সিং টু ইউ অ্যান্ড ইউর চিলড্রেন, আমার দেখাশোনা করার কথা আমার বাবাকে, অথচ আমি দেখাশোনা করছি তোমাকে, তোমার সন্তানদেরকে। এখানে সে ব্যঙ্গ করেই বলছে দেখাশোনা, এখানে তো সে দেখাশোনা করছে না, বরং
অ্যাকিলিস ইজ কিলিং দেম। মানে এখানে আইরনিক্যালি বলছে যে আমার বাবার দেখাশোনা করার কথা, একমাত্র পুত্র সন্তান হিসেবে আমার উচিত আমার বাবাকে দেখাশোনা করা। আমি কি করছি? হাজার হাজার মাইল দূরে এই ট্রয় নগরীতে এসে তোমার দেখাশোনা করছি, তোমার সন্তানদের দেখাশোনা করছি। মানে অ্যাকিলিস বোঝানোর চেষ্টা করছে যে তার বাবার জীবনে, প্রথম জীবনে যেমন সৌভাগ্য ছিল, শেষ জীবনে সেরকম দুর্ভাগ্য। সবার জীবনে সৌভাগ্য দুর্ভাগ্যের একটা মিক্সচার থাকে। অ্যাকিলিস প্রায়ামকে সান্ত্বনা দিতে চাচ্ছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এরপর বলছে, নাও উই হ্যাভ হার্ড, venerable sir, there was a time when fortune smiled on you. একইভাবে আমার বাবা যেমন তার প্রথম জীবনে অনেক সৌভাগ্য লাভ করেছেন, আপনিও সৌভাগ্য লাভ করেছেন। There was a time, এমন এক সময় ছিল, when fortune smiled on you, প্রায়ামকে বলছে এমন একটা সময় ছিল যখন তুমিও সৌভাগ্যবান ছিলে। They say there was no one compared with you for your wealth and sons in all the lands. মানুষ, লোকজন মুখে মুখে বলতো, লোকমুখে শোনা যেত যে প্রায়ামের মতো এত সৌভাগ্যবান আর কেউ নাই। They say, লোকে বলে, there was no one to compare with you, তোমার সাথে তুলনা করার মতো কেউ ছিল না, তুমি ছিলে অতুলনীয়। ফর ওয়েলথ অ্যান্ড সান, ধন সম্পত্তির দিক থেকেও অতুলনীয়, সবচেয়ে ধনী। ইভেন সানস, এবং সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানের পিতা। In all the land that are enclosed between Lesbos and out to sea where Maker reigned, Frisia inland and the vast Hellespont. মানে আশেপাশে যত রাজ্য আছে, এখানে বলছে আশেপাশে যত রাজ্য আছে সব রাজ্যের রাজাদের মধ্যে তুমি ছিলে সবচেয়ে ভাগ্যবান, তুমি ছিলে সবচেয়ে ধনী, the richest king and also the luckiest father, এবং you had the best sons. তুমি কতটা সৌভাগ্যবান ছিলে তুমি চিন্তা করো। But ever since the sky gods brought me here to be your scourge, সে বলছে যেদিন থেকে আমাকে ট্রয় নগরীর অভিশাপ করে পাঠানো হলো, যেদিন থেকে আমি অ্যাকিলিস ট্রয় নগরীতে পা রাখলাম, there has been nothing but warfare and carnage around your city. তোমার সৌভাগ্যের দিন শেষ। যেদিন থেকে আমি তোমার রাজ্যে পদার্পণ করলাম, যেদিন থেকে আমি তোমার এখানে তোমার রাজ্যে এসে প্রবেশ করলাম, সেদিন থেকে তোমার সৌভাগ্যের দিন শেষ। আমার বাবার জীবনে যেমন সৌভাগ্য ছিল, দুর্ভাগ্য এসেছে, তোমার জীবনেও সৌভাগ্য ছিল, দুর্ভাগ্য এসেছে। খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকিলিস বলছে। হোমার খুব সুন্দরভাবে অ্যাকিলিসের জবানিতে, অ্যাকিলিসের স্পিচে সিমিলারিটি দেখাচ্ছে যে অ্যাকিলিস কিভাবে তার বাবা পিলিয়াসের সাথে প্রায়ামের তুলনা করছে। অ্যাকিলিস বলছে আমার বাবা ছিল খুবই সৌভাগ্যবান, সব দিক দিয়ে সৌভাগ্যবান, কিন্তু শেষ জীবনে এসে সে দুর্ভাগা। একইভাবে তুমিও ছিলে তোমার প্রথম জীবনে খুবই সৌভাগ্যবান, এখন তোমার জীবনে দুর্ভাগ্য ছাড়া কিছু অবশিষ্ট নেই। মানে অ্যাকিলিস খুব সুন্দরভাবে প্রপারলি কিং প্রায়ামকে কিন্তু সান্ত্বনা দিচ্ছে। মানে অ্যাকিলিসের মধ্যে অবশ্যই আমরা মানবিক গুণাবলী পাই, মানবিক গুণাবলী না থাকলে কেউ এত সুন্দর করে বলতে পারে না। এবং অ্যাকিলিস is not a killing machine. Achilles is not a cold-hearted, stone-hearted killer. Achilles is also a human being. ওর মধ্যেও হিউম্যানিটি, মানবিক গুণাবলী আছে, তা না হলে এভাবে কেউ কাউকে সান্ত্বনা দিতে পারে না। ডান পাশে দেখেন আরেকটা বিখ্যাত পেইন্টিং আছে, অ্যাকিলিসের পা ধরে কিভাবে বসে আছে কিং প্রায়াম। আর নিচে দেখবেন আরেকটা পাত্র, একটা মেটাল পট, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিভাবে অ্যাকিলিস প্রিয়াম তাদের কথোপকথন চলছে, তার একটা ছবি আমরা পাচ্ছি। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন টেক্সটে। আমাদের বই ইভি রিভেট ট্রান্সলেশন আমরা পড়ছি, পেজ 646।
আমরা একটু 645 এর এই 550 লাইন এখান থেকে দেখছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্স। Yes, sir. We can see. 550 এখান থেকে দেখেন, endure and do not mourn without end। সান্ত্বনা যখন দেয়া শেষ, অ্যাকিলিসকে আমরা জানি অ্যাকিলিস মোটেও সে নরম মানুষ না, তারপরেও সে এতক্ষণ ধরে অ্যাকিলিস যেভাবে প্রাইমকে সান্ত্বনা দিচ্ছে তা সত্যি অন্যরকম। এইরকম সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক রূপে আমরা অ্যাকিলিসকে এর আগে কখনোই দেখিনি। এর কারণ হচ্ছে এই যে আমরা শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমরা আবার থার্ড স্লাইডে ফেরত যাই। এই যে থার্ড স্লাইডে কিং প্রায়াম যেভাবে পরিস্থিতিটা, এনভায়রনমেন্টটা ডিজাইন করছিল, সেভাবে প্রথমে ওকে ইমোশনাল করলো, তারপর সিম্প্যাথি গেইন করার চেষ্টা করলো, তারপর মানে সব মিলিয়ে আস্তে আস্তে প্রায়াম কিন্তু সাকসেসফুল। অ্যাকিলিসকে ইমোশনাল করায় প্রায়াম ইজ সাকসেসফুল। প্রায়াম সাফল্যের সাথে অ্যাকিলিসকে কিন্তু ইমোশনাল করতে পেরেছে, এবং অ্যাকিলিসের মধ্যে একটু অন্যরকম আচরণ আমরা কিন্তু খেয়াল করছি। অ্যাকিলিস কিন্তু সচরাচর এত সফট না। অ্যাকিলিস ইজ নট এ সফট পারসন। অ্যাকিলিস ইজ ভেরি রাফ, অ্যারোগেন্ট, হার্ড পারসন, হার্ড মাইন্ডেড। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিস আস্তে আস্তে নিজের মেজাজে ফেরত আসছে। সে বলছে যে আমি অনেক সান্ত্বনা দিয়েছি, আর সান্ত্বনা দিতে পারবো না। এটা কিভাবে বোঝাচ্ছে? বলছে endure and do not mourn without end। অনেক কান্নাকাটি হয়েছে, এখন সহ্য করো। বলছে we are men, আমরা পুরুষ, পুরুষদের কান্নাকাটি মানায় না, সহ্য করো, বুকের মধ্যে লুকিয়ে রাখো। endure and do not mourn without end, কান্নাকাটি শেষ করো। lamenting for your son will do no good at all। এখন আর ছেলের জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই। you will not bring him back to life before you are dead yourself। বলছে তুমি এখন যাই করো, তোমার ছেলের জীবন আর ফিরিয়ে আনতে পারবে না। এখন প্রায়াম উত্তর দিচ্ছে, do not ask me to sit down। অ্যাকিলিসকে উত্তর দিচ্ছে। অ্যাকিলিস তোকে বসতে বললো, sit here, সেটার উত্তর দিচ্ছে। do not ask me to sit down, Olympian born Achilles। আমাকে তুমি এই চেয়ারে বসতে বলো না। do not ask me to sit down, dear Achilles। হে অ্যাকিলিস, সম্মানীয় অ্যাকিলিস, আমাকে এই চেয়ারে বসতে বলো না। কেন? while Hector lies neglected in your hearts। আমার ছেলের মৃতদেহ মাটিতে পড়ে আছে, আমার ছেলের মৃতদেহ বাইরে মাটিতে পড়ে আছে। আমি আমার ছেলের মৃতদেহ মাটিতে রেখে কিভাবে চেয়ারে বসি? but give him back to me without delay and let me set my eyes on him। আমার ছেলেটাকে তাড়াতাড়ি আমার কাছে ফেরত দাও, আমি আমার ছেলেটাকে দু চোখ ভরে দেখি। let me set my eyes on him, accept the great ransom I bring। এখন আবার সেই যে ধন সম্পদের টেম্পটেশন, আমরা শুরুতে বললাম না যে ইমোশন, তারপর টেম্পটেশন, তারপর ওয়ার্নিং। এইখানে এই যে টেম্পটেশন, accept the great ransom, মানে এমনিতেই অ্যাকিলিস কিন্তু পরিস্থিতি কিন্তু ঠিক ছিল, অ্যাকিলিস কিন্তু এমনিতেই মানে ফেরত দিয়ে দিত, এভরিথিং ওয়াজ ওকে। এর মধ্যে প্রায়াম একটু তাড়াহুড়া করে ফেললো, সে বলছে accept the great ransom। আমি অনেক ধন সম্পত্তি নিয়ে এসেছি, আমার যা কিছু আছে তুমি এটা গ্রহণ করো। may you enjoy it and return safely to the land of your fathers। আমার যা কিছু আছে সব নিয়ে নাও, enjoy it, উপভোগ করো, return safely to the land of your fathers since from the very first you spared my life। যখনই প্রায়াম ওকে এই সম্পত্তির কথা বললো, র্যানসামের কথা বললো, রিচেস এর কথা বললো, সাথে সাথে অ্যাকিলিসের মধ্যে একটা বিরক্তির জন্ম হলো। এতক্ষণ কিন্তু অ্যাকিলিস বেশ ইমোশনাল ছিল, সফট ছিল,
তারপর এই কথা শোনার পর অ্যাকিলিসের মাথায় আবার বিরক্তি। লুকিং ব্ল্যাকলি অ্যাট হিম, সুইফট-ফুটেড অ্যাকিলিস রিপ্লাইড। ব্ল্যাকলি মানে আমরা যতবার ব্ল্যাকলি, আমরা কিন্তু ব্ল্যাকলি এই শব্দটা এর আগেও পেয়েছি। কখন পেয়েছি? যখন হেক্টর অ্যাকিলিসকে বলছিল যে আফটার ইফ আই ডাই রিটার্ন মাই ডেড বডি টু মাই ফাদার অ্যান্ড মাদার, তখন অ্যাকিলিস কিন্তু ব্ল্যাক, ওর দিয়ে একটা ব্ল্যাক লুক দিয়েছিল, মানে হচ্ছে অ্যাকিলিস ওয়াজ অ্যাংরি। এখন এই বার শেষে এসে প্রায়াম যখন ওকে আবার সেই হ্যান্ডসাম সোনা দানা হীরা হীরা জহরতের কথা বলছে, তখন কিন্তু অ্যাকিলিস রেগে যাচ্ছে। লুকিং ব্ল্যাকলি অ্যাট হিম, সুইফট ফুটেড অ্যাকিলিস রিপ্লাইড। সে বলছে, নাও ডোন্ট পুশ মি টু ফার ভেনারেবল স্যার। বলছে যে ইউ ডোন্ট পুশ মি টু ফার, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। ডোন্ট পুশ মি, আমি এমনিতেই তোমার ছেলেকে ফেরত দিয়ে দিতাম। ডোন্ট পুশ মি, এখন ইউ আর পুশিং মি টু ফার। আই এম অলমোস্ট অ্যানয়েড। I have made my mind up without your help to give Hector back to you. মানে আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছিলাম, আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি যে হেক্টরের ডেড বডি আমি তোমাকে ফেরত দেব, এত অধৈর্য হওয়ার কিছু নাই। A messenger from Zeus came to me. Zeus অলরেডি একজন মেসেঞ্জার আমার কাছে পাঠিয়েছেন। কে? My mother, very own mother Thetis bore me, daughter of the old man of the sea. আমার মা অলরেডি আমাকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে তুমি আসার সাথে সাথেই আমি তোমার ছেলের ডেড বডি তোমাকে দিয়ে দেই। হোয়াটস মোর, আরো শুনতে চাও? আই নো অল অ্যাবাউট ইউ প্রায়াম, আমি তোমার সম্পর্কে সবই জানি। ইউ ক্যানট হাইড দ্য ফ্যাক্ট দ্যাট সাম গড ব্রট ইউ টু দ্য গ্রিক শিপস। তুমি তো আর একা এখানে আসো নাই, তোমাকে ইউ আর হেল্পড বাই হারমিস। হারমিস তোমাকে লুকিয়ে লুকিয়ে এই গ্রিক শিপের মধ্য দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার কাছে নিয়ে এসেছে। Nobody, not even a young man, would have ventured by himself into our camp. কোনো ইয়াং, কোনো যুবকেরও সাধ্য নেই আমাদের চোখ ফাঁকি দিয়ে আমার সামনে আমার এই হাতে আসে। Certainly you got help from gods. হারমিসের কথা বলছে যে এতক্ষণ কিন্তু ওকে প্রিয়ামকে কিন্তু বেশ ভালোই সান্ত্বনা দিচ্ছিল, এখন কিন্তু প্রিয়ামকে আবার চোখ রাঙাচ্ছে। বলছে, প্রিয়াম তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, অতিরিক্ত করছো। ডোন্ট পুশ মি টু ফার। আমি অলরেডি ডিটারমাইন্ড ছিলাম যে তোমার ছেলে ডেড বডি আমি ফেরত দেব। তুমি টাকা পয়সা ধন সম্পদ না দিলেও আমি তোমার ছেলেকে ফেরত দেবো, এমনি ফেরত দেবো। আবার তুমি একা একা তো আসো নাই, তুমি তো গডদের হেল্প নিয়েই তুমি এখানে আসছো। ফর ওয়ান থিং হি উড নেভার গেট পাস দ্য সেন্ট্রিজ। তুমি যদি হার্মিসের মাধ্যমে এখানে না আসতে, তোমার তুমি এখানে ঢুকতেই পারতে না। And if he did, he would find it hard to shift the bar across the gate. আর তোমার গায়ে এত শক্তিই নাই যে আমাদের গেট তুমি খুলবে। আমাদের যে গেট, এই গেট অনেক ভারী, তোমার পক্ষে সম্ভব ছিল না সেই গেটটা খোলা। So don't provoke me, don't provoke my grief-stricken heart anymore, sir, or I may break the commands of Zeus. সে বলছে, এখন আর অতিরিক্ত কোনো কথা বলো না, অলরেডি ডু নট প্রভোক মাই অ্যাঙ্গার। এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। অ্যাকিলিস ওকে বলছে যে আমি কিন্তু এখন রেগে যাচ্ছি, আর বেশি রেগে গেলে কিন্তু আমি জিউসের কমান্ডো মানবো না। কি বলছে? আই মে ব্রেক দ্য কমান্ডস অফ জিউস and suppliant though you are in my hearts, fail to spare my life. বেশি রেগে গেলে কিন্তু তুমি জীবিত আমার এই হাত ছেড়ে চলে যেতে পারবে না। মানে অ্যাকিলিস আবার নিজের মূর্তিতে ফেরত আসছে। এমনটা যদি আমরা চিন্তা করি যে অ্যাকিলিস চেঞ্জ হয়ে গেল, তা কিন্তু না। অ্যাকিলিস কিন্তু আবার নিজের যে ওর জেনারেল টেম্পারেচার, ওর যে টেম্পারমেন্ট, ওর যে মেজাজ, সে আগের মেজাজে কিন্তু ফেরত আসছে। মানে প্রায়াম was successful to create emotion in Achilles' mind, but for a temporary period of time, অল্প সময়ের জন্য। এখন কিন্তু আবার অ্যাকিলিস যেমন তেমনই আবার হয়ে যাচ্ছে। বলছে যে এখন আর অতিরিক্ত করো না, ডু নট পুশ টু ফার or you will invoke anger in me, আমি আবার রেগে যাব।
আমি রেগে গেলে কিন্তু আমি আর ওই জিউসের কমান্ড মানবো না। ওকে বলছে, ভয় দেখাচ্ছে। এই কথাটা শোনার পর আমাদের প্রায়াম ভয় পেয়ে গেল। সো হি স্পোক, এই কথা বলতে বলতেই, and the old man Priam was afraid, এখন প্রায়াম ভয় পেয়ে গেল। অ্যাকিলিসের এই রুদ্রমূর্তি দেখে, রাগান্বিত চেহারা দেখে, old man was afraid and did as he was told, কথা মতো চুপ করে গেল। then like a lion, দেখেন সিমিলি ইউজ করেছে, সিমিলি লাইক। আমরা কবিতায় যখন পড়েছেন আপনারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে, সিমিলি মেটাফোর, এটা হচ্ছে সিমিলি। অ্যাকিলিসকে কিসের সাথে তুলনা করছে? লায়নের সাথে তুলনা করছে। লাইক এ লায়ন অ্যাকিলিস leapt out of doors, taking with him two of his attendants, তার সাথে দুইজনকে নিয়ে গেল, the warrior Automedon and Alcimedon, the men closest to him after dead Patroclus. পেট্রোক্লাসের পর তার সবচেয়ে কাছাকাছি ছিল অটোমেডন, অ্যালকিমেডন। They unyoked the horses and the mules, brought the herald old Priam's crier and sat him down. Then they took out the polished wagon, the immense ransom for Hector's body. এত কথা বলার পরেও, এত বড় বড় কথা বলার পরেও অ্যাকিলিস কিন্তু ফেরত দিচ্ছে না, সে কিন্তু র্যানসম ঠিকই নিয়ে নিচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে অ্যাকিলিসের উচিত ছিল এই র্যানসম ফিরিয়ে দেয়া, অ্যাকিলিসের উচিত ছিল র্যানসমটা ফিরিয়ে দেয়া, কিন্তু অ্যাকিলিস কিন্তু র্যানসম ফিরিয়ে দিচ্ছে না। They took out the polished wagon, the immense ransom for Hector's body. ওর ডেড বডির বিনিময়ে কিন্তু ওরা মুক্তিপণ আদায় করিয়ে নিচ্ছে। But they left a couple of white mantles and a well-woven tunic. কিন্তু পরিষ্কার কাপড় টুকরো ওরা দিল। A couple of white mantles and a well-woven tunic. Tunic হচ্ছে একটা ড্রেসের মতো, in which Achilles could wrap the body when he gave it to Priam to take home. মানে হেক্টরের ডেড বডিটাকে ঢাকার জন্য, ওর মৃতদেহটাকে মুড়িয়ে দেওয়ার জন্য একটা কাপড়, একটা বিশেষ কাপড় জড়িয়ে দেওয়া হলো। এভাবেই দ্য ওয়ে, এই যে কিভাবে এখানে আমরা একটা পিকচার অফ লাইফ পাচ্ছি, যে ওরা ওদের ডেড বডিটাকে কিভাবে তুলছে, এখানে তার বর্ণনা পাচ্ছি কিভাবে, প্রসিডিউরটা কি। হোমার কিন্তু এখানে একদম, হোমার কিন্তু একদম ডিটেইল বর্ণনা দিচ্ছে। এখানে সে কিন্তু এক কথায় বলে দিতে পারতো, দেন অ্যাকিলিস রিটার্ন দ্য ডেড বডি, এই কথাটা না বলে হোমার কিন্তু ডিটেইল বর্ণনা দিচ্ছেন, তাই না? দেখেন এখান থেকে কিন্তু এই প্যারাগ্রাফটা কিন্তু আমরা এক লাইনে বলতে পারতাম যে অ্যাকিলিস রিটার্ন দ্য ডেড বডি, অ্যাকিলিস ডেড বডি ফেরত দিয়ে দিল। কিন্তু এই জায়গায় হোমার কিন্তু অ্যানালাইজ করছেন কিভাবে ফেরত দিল, ডিটেইল কিন্তু বলছে। এই যে কিভাবে বলছে, এই যে প্রথমে দে আনইয়ক দ্য হর্সেস এন্ড দ্য মিউলস, প্রথমে যে আনইয়ক ঘোড়ার গায়ে যে অংশটা থাকে, ইয়ক আনইয়ক মানে ঘোড়াকে গাড়ি থেকে আলাদা করলো। এরপর ব্রট ইন দ্য হেরাল্ড ওল্ড প্রায়ামস ক্রায়ার স্যাট হিম ডাউন, মানে এখানে বলছে কিভাবে কি করছে। দেন দে টুক আউট দ্য পলিশড ওয়াগন অফ ইমেন্স ransom for Hector's body, ডিটেল বর্ণনা দিচ্ছে অ্যাজ ইফ দিস ইজ আ ডকুমেন্টারি। ডকুমেন্টারিতে যেরকম ডিটেল বর্ণনা থাকে, একইভাবে হোমার অ্যাজ ইফ দিস ইজ আ ডকুমেন্টারির মতো করে ডিটেল বর্ণনা দিয়ে যাচ্ছে যে কিভাবে হেক্টরের মৃতদেহকে ফেরত দেওয়া হচ্ছে, তার একটা বর্ণনা আমরা পাচ্ছি। এবং হেক্টরের ডেড বডিটা যে একটা ওয়েল ওভেন টিউনিক, একটা কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটারও একটা উল্লেখ আছে। মানে এইরকম আপনারা যখন এলিয়টটা পড়বেন তখন দেখবেন প্রচুর ডিটেইলস পাবেন। এই ডিটেইলস এর মধ্য দিয়ে এত সুন্দর করে হোমার ওই তখনকার জীবনের ছবি, পিকচার অফ লাইফ তুলে ধরেছেন, এটা সত্যি অসাধারণ। এত সুন্দর করে ওই গ্রিক লাইফের পিকচার অফ লাইফ, জীবনের ছবি তুলে ধরেছেন। মানে মনে হচ্ছে যে হোমার একজন রিপোর্টার, একজন সাংবাদিক,
ডকুমেন্টারি তৈরি করছেন, গ্রিক লাইফের উপর ডকুমেন্টারি। ডকুমেন্টারি না বলে আমি যদি এনসাইক্লোপিডিয়াও বলি, এনসাইক্লোপিডিয়া, তাহলে আমরা বলতে পারি যে ইলিয়াড, দিস ইজ অলমোস্ট অ্যান এনসাইক্লোপিডিয়া অফ এনশিয়েন্ট গ্রিক কালচার। মানে আপনি পাতায় পাতায় এই যে বিভিন্ন প্যারাগ্রাফে আপনি পাবেন হচ্ছে হাউ, এক্সপ্লেনেশন অফ হাউ, তারা কিভাবে এই কাজটা করত, তার একটা ডিটেল বর্ণনা পাবেন। আমরা যদি সেই ক্লাসিক লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স এ ফেরত যাই, তাহলে ওটার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিকচার অফ লাইফ। ক্লাসিক লিটারেচারে জীবনের ছবি পাওয়া যায়। এখন হোমার এতটাই ডিটেইলস জীবনের ছবি ফুটিয়ে তুলেছেন যে আমরা ইলিয়াডকে বলতে পারি এনশিয়েন্ট গ্রিক কালচারের ডকুমেন্টারি। ইলিয়াড ইজ অলমোস্ট এ ডকুমেন্টারি, ইলিয়াড ইজ অলমোস্ট অ্যান এনসাইক্লোপিডিয়া। ইলিয়াডকে বহু যুগ পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত ইলিয়াডকে ধরা হতো এনসাইক্লোপিডিয়া। এই ইলিয়াড এর উপর বেস করে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। ইলিয়াডের উপর ভিত্তি করে ওষুধ তৈরি করা হয়েছে, ইলিয়াডের উপর বেস করে কাপড় তৈরি করা হয়েছে, গাড়ি তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, অস্ত্র তৈরি করা হয়েছে, যুদ্ধের পোশাক তৈরি করা হয়েছে, ধনুক তৈরি করা হয়েছে, তীর ধনুক তৈরি করা হয়েছে, তারপর পেয়ালা, ড্রিঙ্কিং কাপ তৈরি করা হয়েছে। মানে ইলিয়াড ইজ সাচ এ কম্প্রিহেন্সিভ ন্যারেটিভ, এতটাই ব্যাপক, ইলিয়াড এতটাই ডিটেইলে আপনারা দেখবেন প্রতি প্রতি পাতায় পাতায় আপনারা এরকম প্যারাগ্রাফে ছোট ছোট জীবনের ছবি পাবেন। এই জন্য বলা হয় ইলিয়াড ইজ লাইক এ ডকুমেন্টারি। ইলিয়াড ইজ অলমোস্ট অ্যান এনসাইক্লোপিডিয়া অফ এনশিয়েন্ট গ্রিস। এর মধ্যে আমরা ওদের জীবনের ছবি পাই, উই ফাইন্ড পিকচার অফ গ্রিক লাইফ। তারপরের পেজেও আমরা দেখতে পাবো, সেটা কন্টিনিউ হচ্ছে। অ্যাকিলিস দেন কলড আউট সাম ওয়েটিং ওমেন। তারপর সহকর্মী নারীরা ছিল, তাদেরকে ডাকা হলো, and told them to wash and anoint the body. হেক্টরের ডেড বডি কিন্তু এমনি এমনি ফেরত দিচ্ছে না। পেট্রোক্লাসের বডিটা যেমন পরিষ্কার করা হলো, তারপর ওটাতে মলম লাগানো হলো, একইভাবে হেক্টরের বডিও কিন্তু পরিষ্কার করানো হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, অ্যানয়েন্ট, স্পেশাল অয়েন্টমেন্ট লাগানো হচ্ছে, and the body but in another part of his quarter, এটা কিন্তু তার যে তাঁবুরই আরেকটা অংশে বেশ স্পেশাল প্রোটেক্টেড রুমে ডেড বডি কিন্তু ওপেনলি ধোয়া হচ্ছে না। আমাদের ধর্মে যেমন ডেড বডি ওপেনলি ধোয়া হয় না, এটা একটা ঢাকা একটা জায়গায়, একটা কভার্ড একটা এরিয়াতে কিন্তু ডেড বডি ট্রিট করা হয়। পেট্রোক্লাসের ডেড বডিটা যেরকম স্পেশালি ওয়াশ করা হয়েছিল, আয়রন করা হয়েছিল, হেক্টরের ডেড বডিটাও একইভাবে স্পেশালি কভার্ড ওয়েতে ওয়াশ করা হচ্ছে, আয়রন করা হচ্ছে, সো দ্যাট প্রায়াম শুড নট সি হিজ সান, প্রায়াম যাতে ওর ছেলেকে দেখতে না পায় তখন। কারণ এতদিন 11 দিন ধরে, টানা 11 দিন ধরে, প্রায় 12 দিন ধরে হেক্টরের ডেড বডির উপর প্রচুর অত্যাচার করা হয়েছে, হাজার হাজার আঘাতে ক্ষত বিক্ষত। এখন সেই বডিটাকে ধোয়া হবে, না ধোয়া অবস্থায় যদি দেখতো তাহলে তো প্রায়াম সহ্য করতে পারতো না। প্রায়াম যাতে ওর ডেড বডিটাকে একদম ফ্রেশ লুকে দেখতে পায়, এই জন্য ফেরত দেওয়ার আগে ডেড বডিটাকে সুন্দর করে ধোয়া হচ্ছে, তারপর অয়েন্টমেন্ট লাগানো হচ্ছে। মানে অ্যাকিলিস এখানে তার রেসপন্সিবিলিটিটা, এটা কিন্তু সম্মান করার মতো। অ্যাকিলিস কিন্তু যথেষ্ট সফিস্টিকেশনের পরিচয় দিচ্ছে। সে কিন্তু ডেড বডিটাকে যেমন আছে তেমনই ফেরত দিয়ে দিচ্ছে না, সে কিন্তু ডেড বডিটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এখন অনেকে বলতে পারে যে এটা তো গডস এন্ড গডেসের নির্দেশ ছিল। না, গডস এন্ড গডেসের নির্দেশ ছিল শুধু ডেড বডিটা ফেরত দেওয়া, ওটাকে যে ধুয়ে দিতে হবে সেটার কিন্তু শর্ত ছিল না। এটা অ্যাকিলিসের নিজের সিদ্ধান্ত। অ্যাকিলিস তার নিজের বিচার বুদ্ধি বিবেক প্রয়োগ করে হেক্টরের ডেড বডিটাকে সুন্দরভাবে ধুয়ে অয়েন্টমেন্ট লাগিয়ে তারপর ফেরত দিচ্ছে, এবং এর সাথে সুন্দর একটা জামা দিয়ে, সুন্দর একটা কাপড় দিয়েও কিন্তু মুড়িয়ে দিচ্ছে। দিস ইজ অ্যাকিলিসেস রেসপন্সিবিলিটি। খুব সুন্দরভাবে অ্যাকিলিস তার রেসপন্সিবিলিটি ফুলফিল করছে। অ্যাকিলিস ওয়াজ অ্যাফ্রেড দ্যাট
Priam, if he saw him, might be in the bitterness of his grief, be unable to control his anger. অ্যাকিলিস মনে করেছিল যে তার ডেড বডি 11 দিন ধরে এটার উপর অত্যাচার করা হলো, এটা দেখার পর প্রাইম মনে নিজেকে সামলাতে পারবে না, এই জন্য তার ডেড বডিটাকে আসলেই সুন্দর করে রেডি করে দিচ্ছে যাতে প্রায়াম নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। অ্যাকিলিসের ভয় ছিল যদি এমনি ওই ক্ষতবিক্ষত হেক্টরের মৃতদেহকে যদি প্রায়াম দেখতো তাহলে ওর মধ্যে সম্ভবত একটা বিটারনেস তৈরি হতো, আর ওর রাগ দুঃখকে সে হয়তো সামলাতে পারতো না। And then his own feelings would be provoked into killing the old man. প্রায়াম যদি রেগে যায় তখন ওই রাগের প্রতিক্রিয়া কি অ্যাকিলিসও রেগে যাবে এবং নির্ঘাত প্রায়াম উইল বি কিলড ইনটু কিলিং দ্য ওল্ড ম্যান। অ্যাকিলিস, কারণ অ্যাকিলিস তো তখন ওকে মেরে ফেলতে বাধ্য হবে, এন্ড ব্রেকিং দ্য কমান্ডস অফ জিউস। জিউস তোকে নির্দেশ দিয়েছে, যেন ঠিক মতো প্রায়ামকে ডেড বডিটা ফেরত দেওয়া হয় কোনো রকম অনিয়ম ছাড়া। কিন্তু অ্যাকিলিস এখানে এই সাবধানতাটা অবলম্বন করছে। When the waiting woman had washed and anointed the body with olive oil, এই যে কি দিয়ে মাখিয়ে দিচ্ছে, অ্যানয়েন্ট কিভাবে করছে তারও বর্ণনা আছে। দেখেন ওরা মৃতদেহটাকে কি দিয়ে মাখাতো, অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমরা এখন ইউজ করি তাই না, গায়ে গায়ে দিই অলিভ অয়েল। তখন এটা গ্রিক কালচারের পার্ট, কিন্তু ওই 2800 বছর আগে গ্রিক কালচারে ওরা ওদের মৃতদেহ কিভাবে কিসে মাখাতো, অলিভ অয়েল দিয়ে মাখিয়ে দিত। অলিভ অয়েল লাগানোকে ওরা বলে অ্যানোয়েন্টেড করা। অলিভ অয়েল এটি মলমের কাজ করে আর কি। হেক্টরের ডেড বডিটা সুন্দর করে ধুয়ে তাতে অলিভ অয়েল মাখালো and wrapped it in the fine mantle and tunic, খুব সুন্দর করে সেটাকে কাপড়ে মুড়িয়ে দিল। অ্যাকিলিস লিফটেড ইট উইথ হিজ ওন হ্যান্ডস টু এ বায়ার। অ্যাকিলিস নিজের হাতে সেই মৃতদেহটাকে তুলে বায়ারে তুললো, এটা একটা অ্যাপারেটাস যেটা দিয়ে টেনে ডেড বডি নিয়ে যায়। and his comrades helped him to put it in well polished wagon. তার যে সঙ্গী সাথীরা তাকে হেল্প করলো যাতে ডেড বডিটা ওই ওয়াগনে তোলা হয়। then he gave a groan and called on his dear companion by his name. তখন পেট্রোক্লাসের কথা মনে পড়লো। পেট্রোক্লাসের কথা মনে পড়ার সাথে সাথে একটু গুঙিয়ে উঠলো। গ্রোন মানে হচ্ছে এখানে একটু, গ্রোন শব্দটা আমরা কখন ইউজ করি, যখন কেউ একটু ব্যথার সাথে একটু আর্তনাদের মতো শব্দ করে, গুঙিয়ে ওঠে। গ্রোনের বাংলা হচ্ছে গঙ্গানো। আমাদের অ্যাকিলিস গুঙিয়ে উঠলো কেন, তার মানে নিশ্চয়ই দুঃখের কিছু ঘটছে। পেট্রোক্লাসের কথা মনে পড়ছে। অ্যাকিলিস পেট্রোক্লাসের উদ্দেশ্যে কিছু কথা বলছে। কি বলছে? পেট্রোক্লাস, do not be indignant with me if you learn down in the holes of Hades that I let his father have godlike Hector back. বলছে যে পেট্রোক্লাস, আমি তো হেক্টরের ডেড বডিটা ওর বাবাকে ফেরত দিয়ে দিচ্ছি, তুমি রাগ করো না। মানে হেক্টরের ধারণা পেট্রোক্লাসের আত্মা যদি জানতে পারে যে হেক্টরের ডেড বডিটা ফেরত দিয়ে দিচ্ছে তাহলে পেট্রোক্লাসের আত্মা কষ্ট পাবে। পেট্রোক্লাসের আত্মা যদি জানতে পারে যে হেক্টরের ডেড বডি ফেরত দেওয়া হচ্ছে তাহলে সে would be indignant, হয়তো bitterness হারবার করতে পারে। সে বলছে পেট্রোক্লাস, do not get angry, the ransom he paid me was worth the one. সে বলছে হেক্টরের বিনিময়ে যে ransom, যে ধন সম্পদ নিয়ে এসেছে, worthy, যোগ্য, and I will see that you receive your proper share of it. সে বলছে যে তুমি এর শেয়ার পাবে। এন্ড গ্রিক কালচারে মৃত যারা তাদেরকেও ধন সম্পত্তির শেয়ার দেওয়া হয়, তাদের কবরের সাথে ধন সম্পত্তি দিয়ে দেওয়া হয়, এটা ওদের কালচার। অ্যাকিলিস পেট্রোক্লাসকে বলছে যে প্রায়াম প্রচুর ধন সম্পত্তি নিয়ে এসেছে, এর থেকে তোমার ভাগ আমি তোমার কবরে দিয়ে দেব। পেট্রোক্লাসের আত্মা যেন শান্তি পায়, এই জন্য অ্যাকিলিস কিন্তু এই কথাগুলো বলছে। মানে অ্যাকিলিস এই জিনিসটাও এনশিওর করতে চায়, নিশ্চিত করতে চায় যাতে পেট্রোক্লাসের আত্মাও শান্তি পায়।
এই পেজগুলো পড়লাম আমরা 646, 647, এই পার্টটা আমরা কেন পড়লাম? এই পার্টটা পড়লাম কারণ এখানে ওদের কালচারের একটা ছবি আমরা পাচ্ছি। আমরা যদি এটা প্রমাণ করতে চাই যে ইলিয়াড is almost like a documentary, an encyclopedia of ancient Greece. This portrays a picture of life. তাহলে এখান থেকেও আমরা কিছু উপাদান নিতে পারি। 2-3 পেজ পরপরই প্রায় প্রতি পেজেই আপনারা এরকম বর্ণনা পাবেন, খুব সুন্দর করে ডিটেইলস বর্ণনা আছে। ওরা ইলিয়াড does not merely explaining what, শুধু হোয়াট নিয়েই কিন্তু হোমার সন্তুষ্ট না, হোয়াট এর পরে লেখা আছে হাউ, কিভাবে এই ঘটনা ঘটতো, কিভাবে ওরা এই কাজগুলো করতো। এনশিয়েন্ট গ্রিকরা ওরা কিভাবে বিভিন্ন কার্যক্রম করতো, ওদের কালচারের ডিটেইল বর্ণনা আমরা পাচ্ছি। সো দিস ইজ ব্রড পিকচার অফ হিউম্যান লাইফ। এটা ওই সময় ওদের জীবনের বর্ণনা। আরেকটা বর্ণনা আমরা যদি পিকচার অফ লাইফ এটা যদি মাথায় রাখি, তাহলে শিল্ড অফ অ্যাকিলিস, এটা আপনাদের বলা ছিল। শিল্ড অফ অ্যাকিলিস যে সেই পেজটা আমরা গত ক্লাসের লেকচারে এই যে বুক 18 নম্বর চ্যাপ্টারে শেষে, 19 নম্বর চ্যাপ্টারের শুরুতে, তার মানে আমরা যদি 19 নম্বর চ্যাপ্টারে যাই, নিচে ওকে, ওকে, পেজ নম্বর 516 ওদের এনশিয়েন্ট গ্রিক কালচারের ছবি আমরা আরেকটা জায়গায় খুব সুন্দর পাই, সেটা হচ্ছে 516 নম্বর পেজে, পেজ নম্বর 516, 516 এখানে আমরা পাচ্ছি ওদের জীবনের বর্ণনা। 516, 516, 17 দেখেন, আপনারা যখন স্পেশালি 517 নম্বর পেজে যাবেন তখন এই যে দেখেন ছোট করে লেখা ম্যারেজ, গ্রিক ম্যারেজ সম্পর্কে এখানে ডিটেইলস আছে। তারপর কোর্ট কেস, এনশিয়েন্ট গ্রিক কোর্ট কেস সম্পর্কে ডিটেইল আছে। সিজ এন্ড অ্যাম্বুশ, ওদের যুদ্ধে ওরা কিভাবে অ্যাম্বুশ করতো তার বর্ণনা আছে। তারপর প্লাউইং, ওরা কিভাবে চাষবাস করতো, এগ্রিকালচারাল প্লাউইং কিভাবে করতো সেটার বর্ণনা আছে। রিপিং, ওরা কিভাবে ফসল তুলতো তার বর্ণনা আছে। গ্রেপ হারভেস্ট, ওরা কিভাবে আঙুর ফসল তুলতো সেটার বর্ণনা আছে। ক্যাটেল হার্ডিং, ওরা কিভাবে গবাদি পশু লালন পালন করতো তার একটা বর্ণনা আছে। ডান্সিং, ওরা কিভাবে ওরা নাচতো তাদের বর্ণনা আছে ওদের কালচারে। আমরা এটা নেক্সট ক্লাসে যাব এটাতে, পিকচার অফ লাইফ। আজকে তাহলে আমাদের কি ফোকাস ছিল? আজকে আমাদের ফোকাস ছিল হচ্ছে প্রায়াম এন্ড অ্যাকিলিস। এই দুটো ক্যারেক্টারের মধ্য দিয়ে আমরা কি খুঁজে বের করার চেষ্টা করলাম? বেসিক হিউম্যান ইমোশনস, বারবার কিন্তু এই পয়েন্টগুলো আমাদের আসবে। প্রায়ামের মধ্যে কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, অ্যাকিলিসের মধ্যে কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। প্রায়াম এন্ড হেক্টর, এই যে পিতা পুত্রের সম্পর্ক, এই নিয়ে আমরা কি পাচ্ছি। অ্যাকিলিস এন্ড পিলিয়াস, পিতা পুত্রের সম্পর্ক, এখানে আমরা কি পাচ্ছি। অ্যাকিলিস পেট্রোক্লাস, দুই বন্ধুর সম্পর্ক, এখানে আমরা কিভাবে পাচ্ছি। হিউম্যান রিলেশনশিপ, পিকচার অফ হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ, আমরা জীবনের ছবি পাচ্ছি এখানে। স্পেশালি ওর যে ডেড বডিটা ট্রিটমেন্ট, এটার জীবনের ছবি আমরা পাচ্ছি, পিকচার অফ লাইফ। আলটিমেটলি এটা আমাদের ইমোশনকে কিভাবে টাচ করছে।
একই সাথে যুদ্ধ, এই দুটো ক্যারেক্টার, প্রায়ামের কাছে যুদ্ধের মানে কি, সে যুদ্ধে কিভাবে সাফার করছে, অ্যাকিলিসের কাছে যুদ্ধের মানে কি, সে কিভাবে সাফার করছে, সেই পয়েন্টগুলো এখানেও আসবে। আমরা ইলিয়াড যাই পড়ি না কেন, এই পয়েন্টগুলো আমাদের রিপিট করতে হবে বারবার করে। কি কি পয়েন্ট? এই পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম প্রথম আমাদের লেকচার 2 তে। এই যে আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম, ক্যান উই রিলেট আওয়ারসেলফ টু দ্য ন্যারেটিভ? আমরা কি এই গল্পের সাথে নিজেদেরকে কানেক্টেড করতে পারি? ডাজ ইট টাচ আওয়ার হার্ট? এরা কি আমাদের হৃদয় স্পর্শ করে? এই যে বেসিক হিউম্যান ইমোশনস, যাই পড়ি না কেন, ইলিয়াডে আমরা যাই পড়বো না কেন, আমরা বেসিক হিউম্যান ইমোশনস খুঁজে বের করার চেষ্টা করব। পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের সাথে মানুষের সম্পর্ক কিভাবে ফুটে উঠছে, হোমার কিভাবে হিউম্যান রিলেশনশিপস পোর্ট্রে করছেন, এটা দেখবো আমরা। পিকচার অফ ব্রড হিউম্যান লাইফ, আমাদের জীবনের বর্ণনা কিভাবে আছে সেটা পাবো। আমরা যদি লেকচার 3 তেও যাই, লেকচার 3 এখানেও আমরা বুক 6 যখন অ্যানালিসিস করেছি, হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোম্যাকি, ওখানেও আপনারা দেখবেন এই যে পার্টটা আমি বড় করছি, এই যে দেখেন সাইডে এই পয়েন্টগুলো কিন্তু আছে। বেসিক হিউম্যান ইমোশনস, যাই পড়বো না কেন এই জিনিসগুলো আসবে। বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার। ইমোশন, রিলেশনশিপ, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার। ইমোশন, হিউম্যান রিলেশনশিপ, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার। মানে আমাদের যত প্রশ্ন, আমাদের এই ইলিয়েট থেকে যত প্রশ্ন হবে, সব হচ্ছে এই স্পেশালি এই 4টা পয়েন্ট থেকে আসবে। পোর্ট্রায়াল অফ বেসিক হিউম্যান ইমোশনস, portrayal of human relationships, portrayal of picture, life picture, picture of life, and the picture of war. আমাদের সব কোয়েশ্চেন এই পয়েন্টগুলো থেকেই আসবে। আমরা প্রতিটা ক্যারেক্টারের কাছ থেকে এই জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি শেষ করে দেব ইলিয়াড। আজকে আমরা টেক্সট মোটামুটি কভার করলাম, এই হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাসে এইটুকুই। ইলিয়াড আসলে পড়ে শেষ করার মতো না। আপনারা দেখলেন যে আমি যখন পড়া শুরু করলাম, তখন এরকম প্রতিটা পেজেই এরকম কিছু ডিটেইল আছে যেটা আপনাকে মন দিয়ে বসে দেখতে হয়, পড়তে হয়। ইলিয়াড আসলে পুরোপুরি পড়া কমপ্লিট করা, এটা আসলে হিউম্যানলি নট পসিবল, এটা আমাদের সম্ভব না। আমরা এর মধ্যে থেকে একটা পার্ট, একটা ফোকাস আমরা নিয়েছি, সেই ফোকাসটাই আমরা গ্রাজুয়ালি ডেভেলপ করছি। আর প্রতিটা ক্যারেক্টারের মধ্যে আমরা বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার, এই 4টা জিনিস আমি খুঁজে বের করার চেষ্টা করবো আমরা সবসময়। এই তো, এই হচ্ছে আমাদের টেক্সট শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমাদের টপিক হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু 1950 এডিশন। ইলিয়াড সম্পর্কে আমাদের যে ট্রান্সলেটর ইভি ভিউ, ওনার কিছু কথা আছে, এই কথাগুলো আমাদেরকে একটু মানে পড়তে হবে, এটা আমাদের জানা জরুরি। সেটা আমরা নেক্সট ক্লাসে ফোকাস করব। ইন্ট্রোডাকশন টু 1950 এডিশন, 1950 সালের যে ট্রান্সলেশন, ওটাই আমরা এখন পড়ি, ওটাই মোটামুটি সর্বস্বীকৃত। এটার যে ইন্ট্রোডাকশনটা আমরা একটু স্টাডি করব। আজকের মতো এই পর্যন্তই। আজকে আমাদের ফোকাস ছিল মেইনলি প্রায়াম এন্ড অ্যাকিলিস, এদের মধ্যে ওই পয়েন্টগুলো খুঁজে বের করা। বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার। দ্যাটস অল। কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।
ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে আপাতত আমরা বিদায় নিই। যদি কোনো নতুন কোয়েশ্চেন মাথায় আসে অবশ্যই জানাবেন। আমাদের গুগল ক্লাসরুম আছে, আমাদের মেসেঞ্জার আছে, কোয়েশ্চেনে অবশ্যই জানাবেন। তবে কোয়েশ্চেন করার সময় অবশ্যই গুগল ক্লাসরুমটা প্রেফার করবেন। গুগল ক্লাসরুমে আমাদের যে ক্লাসের নোটিশটা থাকে ওই নোটিশের আন্ডারে কমেন্টে আপনি করতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন আপনারা, সাবধানে থাকেন, টেক কেয়ার। ওকে, আসসালামু আলাইকুম।